I got in touch with a man who now calls himself Abhishek Banerjee's quote-unquote Lady Kutta. বিজেপি জেতেনি পশ্চিমবঙ্গে, তৃণমূল হেরেছে পশ্চিমবঙ্গে। আমি রিজু দত্ত ব্যক্তি না, আমার মতো এরকম প্রচুর শিক্ষিত, ভদ্র, সভ্য, মার্জিত, ভালো ঘরের প্রতিটা জেলায় এরকম 100টা ছেলে বঞ্চিত। কারণ তাদের গডফাদার নেই, তারা কোনো সিরিয়াল করেনি, তারা গান গায়নি বা কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকেনি। মানে আমাকে তৃণমূলে পদ পেতে হলে আমি যতই অসভ্য হই না কেন, যতই শয়তান হই না কেন, সন্ধ্যে 8টার পরে রবীন্দ্রসঙ্গীত চালাও, হাতে সিঙ্গেল মল্ট নাও আর দুটো মন্ত্রীর সাথে গল্প করো, দেখবেন ঠিক জায়গা পেয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। দিস ইজ দ্য থ্রেট কালচার ইনসাইড তৃণমূল কংগ্রেস। ইট ইজ মাই ওয়ে অর দ্য হাইওয়ে। আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি। আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যেদিন থেকে অভিষেক ব্যানার্জি দাদার থেকে বস হয়েছে, সেই দিনই পার্টিটা শেষ হয়ে গেছে। 15% বলেছি, ওই 85% বললে তো শুভেন্দুদা আমাকে গুলি করে দিত। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. ইলেকশন শেষ, এবার পাল্টিবাজির বাদর নাচ শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ফিড বলুন, টেলিভিশন চ্যানেল বলুন, কাগজ বলুন, যারা এখনও খবর কাগজ পড়েন, কিছু ডাইনোসর আমার মতন হয়তো এখনও আছেন, আমরা খবর পড়ছি যে অনেকেই তৃণমূল কংগ্রেস পার্টি থেকে বেরিয়ে সেই পার্টির ভেতর যে দুর্নীতি বা যে অবহেলা বা যে একটা এই যে তোলাবাজির কালচার শুরু হয়ে গেছিল, সেটা নিয়ে খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, নির্ভেজালভাবে তারা মিডিয়ার কাছে নিজেদের বক্তব্য রাখছেন। কিন্তু যারা সেই বক্তব্যগুলো রাখছে, তাদের শুনতে হচ্ছে যে তারা পাল্টিবাজ, তাদের শুনতে হচ্ছে যে তারা হয়তো বিজেপিতে জয়েন করবেন বলে একটু লাইনটা ক্লিয়ার করছেন। আমাদের মনে এসব মানুষদের প্রতি বিশ্বাসটা ঠিক এখনো জন্মাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি এত ঠকেছি লাস্ট 15 বছর যে আমরা এখন সহজে কাউকে ট্রাস্ট মোশনটা আর করতে পারছি না। তো সেই জায়গা অফ কোয়েশ্চেনস, সেই জায়গা অফ লট অফ আনসার্টেনটি, যে ওকে এটা উনি বলছেন আমি শুনছি, বাট ইফ অ্যান্ড বাট থেকে I got in touch with a man who now calls himself Abhishek Banerjee's quote-unquote Lady Kutta. অথচ উনি অ্যাস্ট্রাজেনেকার থেকে কাজ করে কলকাতায় ফিরলেন। ওনার প্রয়াত বাবা, আমরা অনেকেই আমাদের বয়স্ক বাবা মার জন্য এই শহরে ফিরেছি। দিস ইজ দ্য ট্র্যাজেক্টরি অফ কলকাতা, ভেরি আনফর্চুনেট। কিন্তু উনিও ফিরলেন। ফিরে কেন উনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং কেনই বা এখন ওনার সাথে এমন কি হলো যে উনি একেবারে দলবদল তো সেরকম বলা যায় না, হি ইজ বিন asked to leave, একটা শোকজ নোটিস ওনাকে দেখানো হয়েছে, হি ইজ আ সাসপেন্ডেড পার্টি মেম্বার। বাট হোয়াট হ্যাজ বিন সো গ্রেভলি রং with Riju Datta's association with TMC that he is on every television channel trying to speak his truth? আপনারা জানেন, আশা করি আপনারা এটা বিশ্বাস করেন, যে Straight Up with Shri stands for very straight talk. And সেই straight talk এর জন্য আজকে Riju, thank you for being on this is your first podcast? Yes. Oh, lovely. Okay, so he debuts on Straight Up with Shri. I hope, Riju, we will meet many times again, because একটা জিনিস, before I get into the skin of this interview, I personally believe that this country needs more educated professionals from diverse fields who join politics not because they want to become overnight millionaires, but because they believe that they want to do a larger social good. But Riju, I was really intrigued, on the phone when we spoke. তুমি যখন তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তুমি মানে পট করে আমাকে বললে, তুমি তোমার ফ্যামিলির এডুকেশনাল লিনিয়েজ, আমি সোশিও ইকোনমিক লিনিয়েজ বলছি না, তুমি আমাকে বললে, আমার প্রথম প্রশ্ন হলো যে why on earth would anybody join politics? মানে
সেটাই প্রথম প্রশ্ন। কন্ট্রাডিক্টিং মাই সেলফ, আমি নিজেই বললাম যে সামওয়্যার আমারও আই বিলিভ দ্যাট ইয়েস এডুকেটেড পিপল উইথ আ পলিটিক্যাল কনসিয়েন্স শুড গিভ ব্যাক টু সোসাইটি। বাট আফটার ওয়ার্কিং ইন অ্যাস্ট্রাজেনেকা, তুমি ইউকেতে ছিলে, তোমার এত ইলাস্ট্রিয়াস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়াই ডিড ইউ জয়েন কোট অ্যান্ড কোট চোরেদের দল, এখন যেটা প্রচলিতভাবে বলা হচ্ছে? এখন তো ডিস্কোতে বাজছে মাচ্চোর মাচ্চোর, আমরা শুনছি। দ্যাট আই ফিল ইজ টেকিং ইট আ বিট টু মাচ, বিকজ হাম্বা হাম্বা হাম্বা, আই মিন ইউ ডোন্ট নিড টু ডিসরেসপেক্ট আ উমেন। অফকোর্স সবাই আমরা ওনার প্রতি আমাদের অনেক প্রশ্ন, রাগ, অভিমান প্লাস প্রশ্ন। সো রিজু, টেল আস অ্যাবাউট ইউর এডুকেশনাল লেগেসি, মানে আই ওয়ান্ট দি অডিয়েন্স টু হিয়ার দ্যাট ফার্স্ট। প্রথমে নমস্কার দিদি, Thank you, for Riju. having me on your podcast. Now, the family I belong from, Right. my parents are doctors. My father is no more, he was a doctor. Yes. My younger brother is a doctor. Okay. আমার ছোট ভাইয়ের বউ পিএইচডি করছে মাইক্রোবায়োলজি নিয়ে। আমার স্ত্রী রিলায়েন্স গ্রুপে ম্যানেজারিয়াল পজিশনে চাকরি করে, আর আমি অধম বিটেক বায়োটেকনোলজি ফ্রম মাদ্রাস ইউনিভার্সিটি, মাস্টার্স ইন ইমিউনোলজি অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ফ্রম ম্যানচেস্টার Oh my ইউনিভার্সিটি। God. তার পেছনেও একটা কারণ আছে, আই স্টিল হ্যাভ দ্য অফার লেটার ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাট আমি অক্সফোর্ডে যাইনি, ম্যানচেস্টারে গেছিলাম যাতে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দেখতে পারি। খেলা দেখতে পাবে। আর তারপরে পিএইচডি ইন মাইক্রোবায়োলজি ফ্রম ম্যানচেস্টার ইউনিভার্সিটি। তারপরে আমি অ্যাস্ট্রাজেনেকায় কাজ করতাম ক্যানারি ওয়্যার্ফ লন্ডনে। বাট কি হয়, 2010-11 সালে আমার ভাই যখন সেকেন্ড ইয়ার ডাক্তারি পড়ছে, তখন আমার বাবার একটা বড় সেরিব্রাল অ্যাটাক হয়। ওকে। আমার মা প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তো বাড়ির বড় ছেলে হিসেবে আমি এসেছিলাম বাবার সাথে থাকার জন্য। তখন রাজনীতির রও বুঝতাম না, এবং বাবার সাথে থাকতে থাকতে বাবাও গত হয়ে গেল। সেই সময় একটা চাকরিও পেয়ে গেলাম, এবং যেহেতু মাই ফাদার ইজ আ লাইফ লং কংগ্রেসি, হি ওয়াজ নট ইনভলভড ইন মেইন স্ট্রিম পলিটিক্স, মানে বাবা কখনো মেঠো রাজনীতিতে করেনি, বাট কংগ্রেসি ঘরের। তো আইডিওলজি। তো আমার দাদুর খুব ক্লোজ বন্ধু ছিলেন সোমেন মিত্র, উনি বাড়িতে টাড়িতে আসতেন, তো সেই সূত্রে ওই সিনিয়র লিডারশিপদের সাথে একটা পরিচিতি ছিল। তো তখন আই স্টিল রিমেম্বার 2014 সালে ডক্টর শশী পাঁজা, যিনি বাংলার প্রাক্তন মন্ত্রী ছিলেন, নারী শিশু কল্যাণ মন্ত্রী, তখন তিনি 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন। তিনি একবার কোনো কারণে আমাদের বাড়িতে আসেন, তো কথাবার্তা এতে তখন উনি বলেছিলেন যে তোর মতো শিক্ষিত ছেলেদের রাজনীতিতে আসা উচিত। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এবং তখন আমি তো একটা সরকারি চাকরি করি, 10টা 5টা, তারপরে ফাঁকা, কোনো কাজ নেই। তো আমি বললাম তো আমি রাজনীতি করব। আমি কিন্তু রাজনীতি একদম নিচু তলা, মানে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং থেকে শুরু করেছি। আমার মতো ছেলে, আমার ব্যাকগ্রাউন্ড যাই হোক, আমার শিক্ষাগত যোগ্যতা যাই হোক, আমি প্রায় 2 বছর শশীদির বাড়িতে বসে অফিসে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট লিখেছি। ওনার কোনো গেস্ট আসলে এরকমও হয়েছে, বাড়ির লোকেরা না থাকলে মিষ্টির দোকান থেকে গিয়ে মিষ্টি পর্যন্ত নিয়ে এসে দিয়েছি। আমি রাস্তায় ফ্ল্যাগ বেঁধেছি, আমি রাস্তায় তৃণমূলের পোস্টারের পেছনে রাত্রে বসে ছেলেপুলেদের সাথে ক্লাবে বাটাম মেরেছি। আর তারপর তৃণমূল এখন প্রচলিত না পারফরমেন্সের ভিত্তিতে এই জায়গায় এসেছি। আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। আমার বাবা মা এমএলএ মন্ত্রী নয় যে যুবর পদ পেয়ে গেলাম, ছাত্রর পদ পেয়ে গেলাম, কাউন্সিলর টিকিট পেয়ে গেলাম। ইউ আর নট আ নেপো কিড। আই এম নট আ নেপো কিড ইন পলিটিক্স, আই এম আ ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। আর সেটা করে একটা জায়গায় এসেছি। 2018 সাল থেকে তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল স্পোকসপারসন আমি। আই রিপ্রেজেন্টেড তৃণমূল কংগ্রেস ইন ইন্ডিয়া টুডে, এনডিটিভি, টাইমস নাও, নিউজ 18, কনক্লেভস। আমি ছাড়া আর কেউ করেনি এই দলে, 2-1 এমপি বাদে। তারপরে আমি আমার এই দলের টাফেস্ট অ্যাসাইনমেন্ট মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় বা সবচেয়ে চিন্তার বিষয় ছিল শুভেন্দু অধিকারী, যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামের বিধায়ক, এবং পূর্ব মেদিনীপুরটাকে বলা হয় অধিকারী গড়, মানে পূর্ব মেদিনীপুর, তমলুক, এগরা, ওই দিকটা আর কি পুরো। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আর যেগুলো আমি বলছি এগুলো ডকুমেন্টেড, তৃণমূলও বলতে পারবে না মিথ্যা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি পূর্ব মেদিনীপুরে, আমাকে পাঠানো হয়েছে বারংবার, প্রতিবাদ সভা করো, যাও নন্দীগ্রামে যাও, শুভেন্দুকে গালাগাল দাও। বিজয়া সম্মেলনী নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের হয়ে যাও, শুভেন্দু অধিকারীকে গালাগাল দাও। পঞ্চায়েত ভোট নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দায়িত্বে আমি ছিলাম, গুলি খেতে খেতে বেঁচেছি। 27 দিন অভিষেক ব্যানার্জি সেবাশ্রয়, দায়িত্বে রিজু দত্ত, জায়গা নন্দীগ্রাম, বিধায়ক শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভোটের রেজাল্ট বেরিয়েছে 4 মে, 2রা মে
তৃণমূল কংগ্রেস একটা ভিসি করে, যেখানে তৃণমূল কংগ্রেসের পুরো রাজ্যের 40,000 নেতাদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করলো রিজু দত্ত আর সায়নী ঘোষ অ্যাজ কাউন্টিং অবজারভার্স ফর পূর্ব মেদিনীপুর। তো আমি তো আমার জায়গাটা অর্জন করেছি, সেই জন্যই তো দল এই দায়িত্ব দিয়েছে। এখন অনেকে বলছে পাল্টিবাজ। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে তৃণমূলীরা ফেসবুকে এইসব কথা বলছে, যে আপনারা ঠিক করুন যে 2রা মে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দায়িত্বটা যখন দিয়েছিল তখন আপনারাই বলতেন চটি চাটা, 4ঠা মের পর বলছেন পাল্টিবাজ। তাহলে আমি কোনটা, চটি চাটা না পাল্টিবাজ, আগে ওটা নিজেরা ঠিক করে নি। বাট আমি তৃণমূলেও নয়, বিজেপিতেও নয়, কংগ্রেসেও নয়, সিপিএমও নয়, আমি এখন সাধারণ মানুষ যে নিজের যৌবনের 13 বছর একটা দলকে দিয়েছে, রিলিজিয়াসলি ওই দলটা করেছে, দলের থেকে 1 টাকা নিইনি, 1 টাকা কামাইনি, উল্টে দলের জন্য আমার দেনা হয়েছে। মানে দলের জন্য, মানে যে দায়িত্ব দিয়েছিল সেগুলো করতে গিয়ে আমার দেনা হয়েছে। তোমার তো পেট্রোল বিল 1 লাখ টাকা হয়েছিল নন্দীগ্রামে 27 দিন, শুধু 27 দিন নন্দীগ্রামে থাকার জন্য নয়, নন্দীগ্রাম থেকে আমাকে আইপ্যাক থেকে ফোন করা বলা হতো ঘাটাল চলে যান, একটা প্রতিবাদ সভা আছে, ভাতার চলে যান, বর্ধমানে একটা প্রতিবাদ সভা আছে, মানে অ্যাজ ইফ ওটা পার্কস্ট্রিটের ধর্মতলা, এক্স্যাক্টলি 5 ঘন্টা যেতে 5 ঘন্টা আসতে। আমার ওই 27 দিনে পেট্রোল বিল প্রায় 1 লাখ টাকা। আমি নিজেও বলছি আমি পার্টির থেকে চাইনি, বা পার্টিও কোনোদিন বলেনি দেবে। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস আমাকে আসাম পাঠায়, আসাম তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য। ইটস আ বিগ ডিল। I launched the Assam Trinamool Congress manifesto with Honorable MP সাগরিকা ঘোষ। তার যে প্লেনের টিকিট ভাড়া সেটাও এখনো রিএম্বার্স করেনি। আমি আর বেশি খোঁচাইও নি, ঠিক আছে, দলটা করেছি, আবেগে দল করেছি। 100-র মধ্যে 95 জনের মতো আমি হাঁড়ি চড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি। আমি মমতা ব্যানার্জিকে দেখে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস করেছিলাম। কিন্তু যখন সিপিএম এর গুন্ডারা, যারা 2011 সালে সবুজ আবির লাগিয়ে তৃণমূল হয়েছিল, তারাই 4ঠা মে বিকেল 4টে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়েছে। এরা যখন তাণ্ডব চালাচ্ছিল আমার পরিবারের ওপর, যখন আমার মাকে ফোন করে তার ছেলেকে খুন করে দেবে, জ্বালিয়ে দেবে, আমার মাকে খুন করে দেবে, এই ফোনগুলো আসছিল। আমার স্ত্রীকে ফোন করে বলা হচ্ছিল তোর স্বামীকে খুন করব, আর তোর গণধর্ষণ করব, আর আননোন নাম্বার থেকে আমার বউ, আমার মার আর আমার ফোন 4 ঘন্টা ইনসেসেন্টলি বেজে গেছিল। আমাকে কি বলা হয়েছে সে ভাষা তো আমি বলতেও পারবো না। আমার বাড়ির সামনে তাণ্ডব লীলা চলছিল। তখন 13 বছর এই দলকে দেওয়ার পর যে দুজনের নাম নিয়ে প্রতিটা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের সভা বা তাদের বক্তব্য শেষ করে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতাদির কাছে তো আমার অ্যাক্সেস ছিল না, মিথ্যা কথা বলবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 4ঠা মে থেকে আজ অব্দি ফোন ধরা তো দূরের কথা, একটা হোয়াটসঅ্যাপে রিপ্লাইও নেই। 1-3টে শব্দ, আমি 3 দিন আগে অব্দি যদি এই 3টে শব্দ উনি আমায় লিখে পাঠাতেন, তুই ঠিক আছিস প্রশ্ন চিহ্ন, আমি আজকেও তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, কারণ আমি আবেগে দলটা করেছি। আমি এই যে এত কথা তোমার ক্যামেরার সামনে বলছি, আমি তো বলছি সারা বাংলা জুড়ে খোঁজ নিয়ে নিক না। আমি তো নন্দীগ্রামে 27 দিন ছিলাম, শুভেন্দুবাবু তখন বিধায়ক ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, আজকে মুখ্যমন্ত্রী। খোঁজ নিক না নন্দীগ্রামে আমি 4 আনা পয়সা কারোর থেকে নিয়েছি কিনা, এত জোর গলায় বলতে পারছি কি করে। খোঁজ নিক না সারা বাংলা জুড়ে আমি যে বিধানসভায় থাকি কাশীপুর বেলগাছে, সেখানে আমি ইল্লিগাল প্রমোটিং করেছি কিনা, দলের মুখপাত্র থাকা সত্ত্বেও। আমি সারা বাংলা জুড়ে কোনো গরিব মানুষের জমি অধিগ্রহণ করেছি কিনা, কারুর ঘর দখল করেছি কিনা, কারুর মা বোনের গায়ে হাত দিয়েছি কিনা, কাউকে ফলস কেস দিয়ে থানায় ঢুকিয়েছি কিনা, আমার কথায় কোনো আমার ছেলেরা গিয়ে বিজেপির কর্মীদের মারধর করেছে কিনা। আমি তো ওপেন বলছি, খোঁজ নিয়ে নিক, বাংলার আজকের মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে নিক। I was the biggest critic and the most vocal person from Trinamool Congress against the current Chief Minister Shubhendu Adhikari, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমার দলের কাজ করেছি। কিন্তু যা আমাকে দল মানে আইপ্যাক আমাকে যা বলতো তার 85% আমি বলিনি, সেই আক্রমণগুলো করিনি, তাহলে হয়তো আজকে আমি গুলি খেয়ে যেতাম। 15% বলেছি, ওই 85% বললে তো শুভেন্দুদা আমাকে গুলি করে দিত। আমি বলিনি, এরা এত নোংরা ছিল, তাও আমি করেছি। আমি দলকে আরজিকর কাণ্ড যখন হয়েছে, আমার মা আমার বউ রাস্তায়, আমি মুখ লুকিয়ে আমি দলকে বলেছি, প্রথম 2 দিন গিয়ে ডিফেন্ড করেছি যে আমরা যাকে গ্রেফতার করেছি সিবিআইও তাকে দোষারোপ করেছে ইত্যাদি। তারপরে আমি যখন দলকে বলছি আমার কনসান্সে এটা দিচ্ছে না, আমাকে বলো তাহলে 1 সপ্তাহ তোমার চ্যানেলে যেতে হবে না, অন্য কেউ যাবে। এই যে তৃণমূলের ভেতরের থ্রেট কালচার, এই যে তৃণমূল কংগ্রেস দলটা
মমতাদির দল, যেখানে মমতাদি এক ডেচকি চপ আর মুড়ি নিয়ে বসে থাকতো, সবাই গিয়ে তাদের কথা বলতে পারতো, তারপর থেকে এই যে কর্পোরেটাইজেশন, তারপর থেকে দলটা যে একটা কাল্টে পরিণত হয়ে গেল, যে যেটা বলবো সেটাই করতে হবে। এই যে আমি বলেছিলাম না আমি লেডি কুকুর ছিলাম, তুমি তো ওপেনলি বলছো। শুধু আমি নয়, দলের বিধায়ক সাংসদরাও, আমি লেডি কুকুর হলে ওরা ল্যাব্রাডর আর অ্যালসেশিয়ান, এর থেকে বেশি কিছু নয়, যা বলবো সেটা করতে হবে, নইলে সাইড হয়ে যাও। সেই জন্যই 215 পাওয়া একটা দল আজকে 80-তে নেমে এসেছে। রিজু, একটা প্রশ্ন আমার মাথায় খালি ঘুরছে, তুমি আমাদের এখনকার সিএম শুভেন্দু অধিকারী, ওনাকে একটা ফেসবুকে অ্যাপোলজি করেছো তুমি, উইচ ইজ কোয়াইট পাবলিক, ইটস গন ভাইরাল, ইটস আউট দেয়ার, যেখানে তুমি ওনার ক্ষমা প্রার্থী, যে আমি আপনাকে যে অশ্লীল ভাষায় গালাগালি মোটামুটি দিয়েছো, যেটা কিন্তু আমাদের এখানে একটা পলিটিক্যাল ট্রেডিশন, অ্যান্ড সেটা আমি বলবো, মানে আই উড সে দিস টু দি অনারেবল প্রাইম মিনিস্টার, প্লিজ হ্যাভ certain rules and regulations. Even when you're giving a political speech, মুখে যা আসছে লাগামহীন হয়ে তুমি যাকে পাচ্ছ, অভিষেক ব্যানার্জির অ্যাগেনস্টে তো এখন এফআইআর হয়েছে, বাট উনিও গালাগাল দিচ্ছেন, তুমিও হয়তো ওনার বা আইপ্যাকের মানে ফাঁপড়ে পড়েও তুমিও দিয়েছো। এই যে তুমি শুভেন্দু বাবুর কাছে ক্ষমা চাইলে, তুমি একদম খোলসা করে বললে যে এটা আমার পার্টি আমায় করিয়েছে তাই আমি করেছি। তুমি তো এত শিক্ষিত, এত একটা আপার মিডল ক্লাস বা রিচ ফ্যামিলির ছেলে, তুমি, তোমার কাপড় চোপড়, তোমার দ্য ওয়ে ইউ সাচ এ সোফিস্টিকেটেড ম্যান, why would you today, if I'm working for an organization and they tell me go do this, go do that, will I do it? So I'm not over. Were you doing it for the Vidhan Sabha seat? Were you doing it because you were greedy also? I will categorically answer this question. শুভেন্দু বাবুকে যে আক্রমণটা আমি করেছিলাম সেটা দলীয় নির্দেশ ছিল। ওকে, দলীয় নির্দেশ একদম 95% দলীয় নির্দেশ, 5% কোনো কোনো সময় আবেগপ্রবণ হয়। তুমি, আমি নিজে আবেগপ্রবণ। ওকে, এটা বলতে বলতে যেরকম একটা হয়ে এটা যায়, রাগ ঢাকের ব্যাপার নেই। আর বাংলায় যখনই বিধানসভা ভোট হয় সেটা এতটা চার্জড আপ হয়, শুধু তৃণমূলই গালাগাল করেছে এটা বললেও ভুল হবে, বিজেপির নেতারা অনেক মন্তব্য করেছে, সেটাও মিডিয়ার কাছে আছে তার ফুটেজ, কংগ্রেসের নেতারাও করেছে, সিপিএম এর নেতারাও এটা তো পলিটিক্যাল ট্র্যাডিশন, এটা পলিটিক্যাল ট্র্যাডিশন হয়ে গেছে বাংলায়। কিন্তু আমি ওই মন্তব্যটা যেটা তুমি বললে দিদি, যে তুমি ক্ষমা চাইলে, আমি তো খুব ছোট ব্যক্তি, আজকে বাংলার শাসক দল বিজেপি, বাংলার সেই শাসক দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পার্সোনালি আই এম এ ভেরি বিগ ফ্যান অফ হিম, মি টু, ভেরি বিগ ফ্যান। উনি যেভাবে আবৃত্তি করেন, উনি যেভাবে, যে একটা ভদ্রলোক পলিটিশিয়ান, আই লাইক হিম, খুব কম ভদ্রলোক আছে। I've never said this on camera for anyone, আমার ভালো লাগে। রাজনীতিতে তো ভদ্রলোকের খুব অভাব হয়ে গেছে বাংলার রাজনীতিতে। একটা এক্সেলেন্ট হিউম্যান বিং। আমার পার্সোনাল এই ডিবেটের সময় অনেকবার শ্রমিকদার সাথে দেখা হচ্ছে, কিছুদিন আগে একটা কমন লোকের বাড়ির পুজোতে দেখা হচ্ছে, অ্যাবসলিউট জেন্টলম্যান, এন্ড পার্সোনাল লেভেলে আই এম আ বিগ ফ্যান অফ হিম। শ্রমিক বাবু ভোট মিটে যাওয়ার পরে মিডিয়ার সামনে বলেছিল, আমি বা আমার দলের কেউ বা কারা যদি কোনো কুৎসা অপপ্রচার করে থাকে বা বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যদি শ্রমিক ভট্টাচার্য বলতে পারে, তাহলে রিজু দত্ত বলতে পারে না? যে ভোটের সময়, এবং শুভেন্দু অধিকারীও, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের পর তিনি বলেছিলেন ভোটের শত্রুতা ভোটেই থাক। আমি সেটাই সেই সূত্র ধরে বলেছিলাম যে দাদা, আপনি যখন বলেছেন ভোটের শত্রুতা ভোটেই থাক, তাহলে সেই সূত্র ধরে ভোট চলাকালীন আপনার বিরুদ্ধে আমি যে কুৎসা কুরুচিকর মন্তব্য, যে অশ্লীল গালাগাল তো আমি কোনো দিইনি, বা কুৎসা কুরুচিকর বা কোনো কোনো সময় বিলো দ্য বেল্ট আক্রমণ করেছিলাম, তার জন্য আমিও ক্ষমা প্রার্থী। আই এম আ প্রোডাক্ট অফ পলিটিক্স। আমি তো রাজনীতি করছি, আমি তো এখানে খেলতে আসিনি, আমি তো রাজনীতি করতে এসেছি। আর যে সেকেন্ড পয়েন্টটা তুমি বললে, তুমি কি গ্রিডি ছিলে, সেখানে একটা প্রশ্ন আমার, তুমি আমায় বললে তুমি অনেক বড় বড় অর্গানাইজেশনে তুমি কাজ করেছো, যেটা কনসায়েন্সে লাগে তার থেকে দূরে সরেছো তুমি। কিন্তু তুমি যখন সর্বস্ব দিয়ে কাজ করছো, তোমারও একটা মাথায় থাকে যে হয় আমার স্যালারি অ্যাপ্রিসিয়েশন হবে, নইলে আমি আমার যোগ্য প্রমোশনটা পাবো। কারেক্ট। এখানে আমাদের দলে যখনই আমি এটা ভেবেছিলাম যে কনসায়েন্সের বাইরে কোনো কাজ করব না, যেটা মন ঠিক বলবে শুধু সেটাই বলবো, তার বিনিময়ে প্রমোশন নেব, দেখছি প্রমোশনের যখনই কাছে পৌঁছচ্ছি চলে যাচ্ছে, তখন দেখছি হয় কোনো নেতার ছেলে মেয়ে পোস্ট পেয়ে যাচ্ছে, বা যে রাজনীতির জানে না, টলিউডে দুটো সিরিয়াল করছে, একটা মেগা সিরিয়াল, একটা সিরিয়াল কেউ দেখে না, সে এসে আমার মাথার উপরে বসে সে নেত্রী হয়ে যাচ্ছে, তাকে আমাকে নেত্রী বলে ডাকতে হচ্ছে। তো সেই পরিস্থিতিতে একটা দলের কর্মী হিসেবে, নট রিজু দত্ত, এই কথাটা কিন্তু প্রতিটা জেলার এরকম আরো 100টা কর্মীর মনের কথা,
স্বপ্ন দেখাটা কিন্তু দিদি অন্যায় নয়, হুম, কারণ আমি তার জন্য খেটেছি। হুম, আমার কোনো গডফাদার নেই, আমার পেছনে কোনো ফিন্যান্সার নেই, আমি খেটে খেটে এই জায়গায় এসেছি। আমার কি প্রাপ্য নয় আজকে যে বিধানসভার লিস্টটা তৃণমূল কংগ্রেস বার করেছিল, হুম, হেরে ভূত হয়ে গেছে সবকটা, সেই লিস্টে কি রিজু দত্তের নাম থাকা উচিত ছিল না? হুম, তো সেই জায়গায় আমার তো সেটাই স্বপ্ন ছিল যে আমি বিধানসভায় যাব, আমাকে কোনোদিন দল সুযোগ দিলে আমি লোকসভায় যাব। আজকে যখন তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালি নিয়ে ন্যারেটিভ সেট করছে, তখন মানিকা গুরুস্বামী, উইথ অল ডিউ রেসপেক্ট, আই রেসপেক্ট হার অ্যাজ আ লয়ার of the Supreme Court, a legal counsel of the Supreme Court. But what has she got to do with Bengal politics? nothing. Or Bangali Ashmita? What has Rajiv Kumar got to do with it? What has Yusuf Pathan got to do with this? What Shatrughan Sinha had to do? আমি এক্ষুনি What বলতে Kirti যাচ্ছি। Azad has to do with it? What Saket Gokhale had to do with Bengal politics or Bangali Ashmita? সেখানে রিজু দত্তের মতো ট্রাইলিঙ্গুয়াল শিক্ষিত ভদ্র সভ্য ছেলেরা কেন চান্স পাবে না? এবার সেই জন্যই আমি শুধু না, আমি রিজু দত্ত ব্যক্তি না, আমার মতো এরকম প্রচুর শিক্ষিত ভদ্র সভ্য মার্জিত ভালো ঘরের প্রতিটা জেলায় এরকম 100টা ছেলে বঞ্চিত, কারণ তাদের গডফাদার নেই, তারা কোনো সিরিয়াল করেনি, তারা গান গায়নি বা কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকেনি বলে। মানে আমাকে তৃণমূলে পদ পেতে হলে আমি যতই অসভ্য হই না কেন, যতই শয়তান হই না কেন, সন্ধ্যে 8টার পরে রবীন্দ্রসঙ্গীত চালাও, হাতে সিঙ্গেল মল্ট নাও আর দুটো মন্ত্রীর সাথে গল্প করো, দেখবেন ঠিক জায়গা পেয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। Riju, you were asked to sort of give money for that Bidhan Sabha, that position that you feel you were qualified to get or be nominated for. How did that happen? How did people ask you openly for money? Pratik First- Jain asked you for money. No, Pratik did not. He ask. never asked No, you. Pratik never asked me Okay. for money. Because your podcast is an elitist podcast, so people should know about IPAC. IPAC is a third-party organization, a so-called political strategist who worked for Narendra Modi in 2014. Yes, who he made- brought them. So, and then they started working with us from 2021 when 21. Prashant Kishore was there. We won 21. We won 24. Then Prashant left IPAC and he made his own party or whatever. So then in Bengal, the director was Pratik Jain. So how IPAC used to work was IPAC started giving ideas to the party initially. Strategy. Ideas, strategies to the party যে এভাবে করাটা উচিত, এভাবে করাটা হয়। এই করতে করতে it still baffles me that how a politician of the magnitude of Mamata Banerjee literally gave the entire political party to IPAC from 25. It is beyond me. একটা তৃণমূল কংগ্রেসের মতো এত বড় একটা সাংগঠনিক রাজনৈতিক দলকে একটা থার্ড পার্টি বেসরকারি সংস্থা চালাতো। আরেকটা বড় কথা তোমাকে বলছি, আমাদের দলের সভাপতির নাম সুব্রত বক্সী। এই ভারতবর্ষের ইতিহাসে যত রাজনৈতিক দল আছে, এতটা লংগেস্ট টার্ম রেইনিং কোনো প্রেসিডেন্ট নেই যেটা আমাদের দলে আছে। রাইট ফ্রম 1998 টু 2026 উই হ্যাভ ওয়ান প্রেসিডেন্ট, সুব্রত বক্সী। যখন পঞ্চায়েত প্রধান কে হবে টিকিট ঠিক করা হচ্ছে, সুব্রত বক্সী ইজ নট পার্ট অফ দ্যাট কনভারসেশন। ব্লক সভাপতি যখন হয়েছে, কিছু এমএলএরা আমায় কমপ্লেন করেছে, আমি যখন ওনাকে আমি জেঠু বলি, আমি জেঠুকে বলতে গেলাম, বললো আমি তো রাবার স্ট্যাম্প, আমি নিজেই জানি না কে হচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্য পার্টি প্রেসিডেন্ট ডাজ নট নো কে ব্লক সভাপতি হচ্ছে। এবং এরা কি করতো, এরা কিছু ছেলেপুলে এনেছিল বিভিন্ন রাজ্য থেকে, 21, 22, 23, 24 বছর বয়স বাচ্চা ছেলে মেয়ে, হাতে একটা ডায়েরি, একটা পেন। তারা আমাকে জ্ঞান দিচ্ছে কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে টিভিতে যেতে হবে, টিভিতে গিয়ে কি বলতে হবে, ওরা আমাকে বলছে, ওরা আমাকে পাঠাচ্ছে লিখে, যদিও আমি কোনোদিন ফলো করিনি ওগুলো। শুধু তাই নয়, কল্যাণদাও সেদিন একটা আনন্দবাজারের ইন্টারভিউতে বলেছে যে কল্যাণদাকে জ্ঞান দিচ্ছে কি করে রাজনীতি করতে হবে। ক্যান ইউ ইমাজিন? আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, যখন প্রতীক বাবু অভিষেক বাবুর গাড়িতে ঘুরতেন, তো তার বিরুদ্ধে কথা বলার সাহস কারুর নেই। আর তারা পঞ্চায়েতের টিকিট বন্টনে টাকা নিচ্ছে, তারা জেলা পরিষদের টিকিট বন্টনে টাকা নিচ্ছে, তারা ব্লক সভাপতি করতে টাকা নিচ্ছে, করাপ্ট ব্লক সভাপতিগুলোকে রিইনস্টেট করার জন্য টাকা নিচ্ছে, বিধানসভা করার জন্য টাকা নিচ্ছে। আর কিভাবে টাকাটা নিত, ধরো আমি তোমার বাড়িতে আছি, এখানে ধরো বিধানসভা ইলেকশন যখন আসছে, 4টে ক্যান্ডিডেট আছে, এখানে কাউন্সিলর বলছে আমি এমএলএ হব, কোন সোশ্যাল ওয়ার্কার বলছে আমি এমএলএ হব, তুমিও বলতে পারো আমি এমএলএ হব, ঠিক আছে? তো আইপ্যাক কি করতো, এই 4জনকেই ধরলো, তোমার বাড়িতে আসবে,
ওরা স্ক্যান করে দেখেছে তোমার হওয়ার চান্স 10%. শ্রীময়দি, you are a very good candidate, you speak so well, you're so elite, you're so erudite. All you have to do is, because you know our party does not get these election funds or chandas, তুমি 10 লাখ টাকা দিতে পারবে কনফার্ম. এবার ইফ ইউ ওয়ান্ট টু জয়েন পলিটিক্স এন্ড when IPAC which is running তৃণমূল says 10 লাখ, তুমি তো বলবে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আমার এফডি ভেঙে দিচ্ছি. তুমি ভেবে নিয়েছো তুমি এমএলএ হচ্ছ. আর যার 60-70% চান্স যে হচ্ছে, তাকে গিয়ে বলবে তোমার 40 লাখ টাকা দাও. এবার সে 40 লাখ টাকা দিয়ে সে তো এমএলএ হয়ে গেছে, সে তো আর কমপ্লেন করবে না. এবার যারা 10 লাখ টাকা দিয়েছে তারা কি বলবে আমি টিকিট দিতে গিয়ে টিকিট কেনার জন্য 10 লাখ টাকা দিয়েছিলাম, তুমি দিলে তুমি বলতে? তো সিমিলারলি I was called by Pratik Jain and Pratik said your ticket is confirmed. আমি বললাম ভেরি গুড, কোথায়? বললো ডেবরা, পশ্চিম মেদিনীপুর. বাবা, আমি বললাম ওকে, কারণ আমি পশ্চিম মেদিনীপুরে কাজ করেছি, দলই আমায় পাঠিয়েছিল, দলের তরফ থেকেই করেছি. তাই আমি বললাম ঠিক আছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট মিটিং. তো আমি ওখান থেকে বেরোই, ওর ঘরের বাইরে একটা লোক বসে থাকতো, অ্যাপারেন্টলি হি ওয়াজ নাম্বার 2, সাম গাই কল্ড অর্জুন, আমি ওর পুরো নামটাও জানি. সে আমার সাথে খেজুরে আলাপ শুরু করে দিল. ঠিক আছে, আমিও কথা বলছি, আই এম তো বাজিং ইনসাইড যে আমার টিকিট, আমি এমএলএ হব. আর সেই সময় আমাদের যে ধারণা ছিল, যে ধারণাটা এখন ইন হাইন্ডসাইড কমপ্লিটলি ভুল ছিল, যে ধরেই নিয়েছিলাম আমরা জিতবো. তো অর্জুন বললো ये बात वो बात, अब इतना पार्टी का खर्चा, ये करना है वो करना है, 50 लाख तुम जुगाड़ कर लो. व्हाट? 50 लाख, 50 लाख तुम ये जुगाड़ कर लो, ये तो हो ही गया सब. যে খুশিটা ছিল না, মাই হার্ট লিটারালি স্যাঙ্ক. ফুস হয়ে গেল. ফুস মানে আমার কাছে তো 50 লাখ টাকা নেই. আই কাম ফ্রম আপার মিডল ক্লাস ফ্যামিলি. আমার বাবা মা ডাক্তার, আমরা বাট আমরা সবাই চাকরিজীবী. চাকুরে 50 লাখ টাকা ক্যাশ থাকে নাকি কারোর বাড়িতে? অফকোর্স. তো আমি বাড়িতে এসে এটা আমার মাকে আর বউকে বললাম. ইউ ওয়ন্ট বিলিভ, মাই মাম গেভ হার জুয়েলারি, মাই ওয়াইফ গেভ হার জুয়েলারি, আই টুক ইট অলসো. আমার বউ বলল তুমি এটা মুথুট বা মন্নপুরামে দিয়ে তারপরে কিছুটা জোগাড় করে নাও. কারণ আমার বউয়ের কাছে অন রেকর্ড আমি বলছি 50 লাখ টাকা জুয়েলারি নেই. হ্যাঁ, তোমার বউ তো আর সুজিত বসুর মেয়ে নয়, কি করে হবে? ঠিক আছে, নেই. এবার সেই জায়গায় কি আমি না লাস্ট 8 বছর ধরে দিদি, আমি প্রতি সপ্তাহে মা দক্ষিণাকালীর মন্দিরে কালীঘাটে যাই প্রণাম করতে. লাস্ট 2-3 সপ্তাহ যেতে পারিনি এই সব সার্কামস্ট্যান্সেস এর জন্য. তো আমি সকালবেলা না কি মনে হলো, বিবেকে লাগলো যে হলে হবে, না হলে না হবে, ঠিক আছে, আমি আই গেভ ইট ব্যাক. আজকে মা বাঁচিয়ে নিচ্ছে, নইলে বাড়িতে মুখ দেখাতে পারতাম না. তারা এখনো আমাকে সাপোর্ট করছে, তাদের তো কোনো দোষ ছিল না. তারপরে আবার আমাকে প্রতীক ডাকলো. প্রতীক হ্যাজ নেভার স্পোকেন অ্যাবাউট মানি, যে তোমায় টাকা দিতে হবে বা কিছু. প্রতীক আমাকে বললো আব তুমকো তো প্রোটোকল ফলো করনা পড়েগা. প্রথম দিন কিন্তু বলেনি এসব কথা. আমি বললাম ক্যা প্রোটোকল বলো? বললো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কো রেকমেন্ড করানা পড়েগা, এমপি কো রেকমেন্ড করানা পড়েগা. ওকে, and I'm saying on camera, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি, তিনি তার লেটার হেডে ডেবরায় একটাই নাম রেকমেন্ড করেছিল, রিজু দত্ত. আর সেই চিঠিটা তিনি নবান্নে গিয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জির হাতে দিয়েছিল, এবং সেইটার ছবি তুলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জেনকে পাঠান. এবং ইউ ক্যান আস্ক দিস টু দেব অলসো, আমি জানি না ও ক্যামেরার সামনে হ্যাঁ বলবে কিনা. দেব যেহেতু ঘাটালের এমপি, দেবও তো তার রেকমেন্ডেশন পাঠায়, সেখানেও ডেবরাতে একটাই নাম ছিল রিজু দত্ত. তারপরেও যখন 17ই মার্চ লিস্ট বেরোলো, আমি দেখলাম হঠাৎ রিজু দত্তের জায়গায় রাজীব ব্যানার্জির নাম বেরিয়ে গেল. এবার রাজীব ব্যানার্জির নাম কেন বেরিয়েছে, কি কারণে বেরিয়েছে আমি জানি না, আমি তার বেকার মন্তব্য করবো না, এটা করা উচিত হবে না. বাট আমার নামটা কেন বেরোয়নি সেটা আমি জানি. তো তুমি যখন টাকাটা দিতে পারলে না, সেই জন্যই কি নামটা বেরোলো না? তাই তো মনে হচ্ছে, দিতে পারলে তো নিশ্চয়ই বেরোতো. কারণ এরকম অনেক ব্লক সভাপতি আছে, আমি নাম নিয়ে বলি না কারুর, এটা আমার রুচিতে বাধে, যাদের বিরুদ্ধে এরকম মোটা মোটা এক একটা ব্লক সভাপতির বিরুদ্ধে 10 কোটি 15 কোটি 20 কোটি করাপশনের ফাইল দলের কাছে জমা পড়েছিল, আইপ্যাকের কাছে জমা পড়েছিল. আমায় যদি আমার দল চ্যালেঞ্জ করে এটা নিয়ে, আমি নাম করে বলবো, তখন বাঁচতে পারবে না. জমা পড়েছিল যে এদেরকে ইমিডিয়েট ছড়িয়ে দেয়া হোক, নইলে মানুষ বিদ্রোহ করছে. তারপর যখন ব্লক সভাপতি অ্যাপয়েন্ট করা হলো, ওরাই বসে পড়লো. তখন আমাদের কাছে এই গল্পটা আমিও আগে শুনতাম, টাকা দিয়ে টিকিট পাচ্ছে, টাকা দিয়ে এই পাচ্ছে ওই পাচ্ছে. এখন
তখন আমার কাছে বললো তাহলে তো এটা তো হিসেবে মিলছে না, তার মানে কিছু একটা ব্যাপার আছে। তারপরে যখন আমার থেকে চাওয়া হলো তখন আমি বুঝলাম যে কথাগুলো তো সত্যি। আর শুধু আমি নয়, প্রচুর বিধায়করা এই কথা বলেছে যারা টিকিট পায়নি। মনোজ বলেছে, আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, উপক্রীড়ামন্ত্রী ছিল মনোজ তিওয়ারি। মনোজ আমার বন্ধু স্থানীয়। মনোজ বলেছে ওর থেকে নাকি 5 কোটি টাকা চাওয়া হয়েছে। তো আমরা সবাই মিথ্যুক তাহলে, আইপ্যাকি ধোয়া তুলসী পাতা। এখন তো কল্যাণ ব্যানার্জি সমেত ইভেন অতীন ঘোষ হ্যাজ গিভেন ইন্টারভিউজ টু দ্য কনভেনশনাল প্রেস সেইং দ্যাট একটা দলের মধ্যে দেয়ার ইজ এ রিফট। না, অতীন ঘোষের কথা তুমি বেশি বলো না। না আমি অতীন বলছি ঘোষ না, আমি এই কথাটা আমি তোমাকে জাস্ট করছি, তোমাকে হ্যাঁ। কেন ইন্টারাপ্ট করলাম, Absolutely কারণ করবে। তোমার এই নামটার ইয়েটা বলি হুম। তোমাকে। অতীন ঘোষ একটা মিডিয়াকে বলেছিল, প্রবাবলি এবিপি কে, হুম। যে অভিষেকের জন্য আইপ্যাকের জন্য এই হয়েছে। অতীন ঘোষকে পার্টির থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, পার্টির থেকে বলা হয়েছিল ডেপুটি মেয়র পদ থেকে স্টেপ ডাউন করার জন্য, ওই মন্তব্যটার জন্য অতীন ঘোষ কালীঘাটে গিয়ে কান ধরে ক্ষমা চেয়েছে নিজের ডেপুটি মেয়র পদ বাঁচানোর জন্য। আর অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়ার এমএলএ। অতীন ঘোষের মেয়ের নাম প্রিয়দর্শিনী ঘোষ বাবা। আমি কারুর বিরুদ্ধে কিছু ব্যক্তিগত মন্তব্য করব না। কাশীপুর বেলগাছিয়ায় একবার তুমি খবর নিয়ে নিও বাপ বেটি মিলে কি করেছে, এর বাইরে আমি কিচ্ছু বলবো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বলবো একটু কাশীপুর বেলগাছিয়া থেকে খবরটা নিয়ে নেবে, ফাইন্ড ইট আউট। তাও বলবো অতীন ঘোষ ভালো লোক, অতটা খারাপ লোক না, অতটা করাপ্ট না, কিন্তু ওনার মেয়ে কি করেছে একবার খবর নিয়ে নি। আমার এটাই মজার লাগছে যে উনি করাপ্ট কিন্তু অতটা করাপ্ট না, মানে কোথায় আমরা নেমে গেছি বা কোথায় আমাদের করাপশন লেভেলটা নেমে গেছে, যে করাপশনটা মানে চোর কিন্তু ডাকাত নয়, মানে চোর জাত ভালো। হ্যাঁ, ওই রকম ভাবে বলা আর কি। এবার রিজু, তুমি এত শিক্ষিত একজন ইয়াং মানুষ, তুমি এত বড় বড় জায়গায় সংস্থায় কাজ করেছো, তোমার একটা পেডিগ্রি আছে, মানে তুমি বলছো ছোটবেলা থেকে তুমি বাঘা বাঘা পলিটিশিয়ানদের সংস্পর্শে এসছো। দেখো, অভিষেক ব্যানার্জি against এখন a lot of people are speaking up. You're not the only one. But you were once considered to be in his inner coterie. How did you reach there? Right? What made you so close to Abhishek? And এই যে তোমার যখন ফ্যামিলির ওপর এই যে থ্রেটস গুলো এলো 4 তারিখ দুপুর সন্ধ্যে থেকে, এইটাই কি একটাই কারণ যে তুমি অভিষেকের ওপর এত খাপ্পা? প্রথমত আমি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে তোমার পডকাস্ট কেন, কোনো পডকাস্টে ব্যক্তি আক্রমণ করি, আমি কাউকেই করছি না। আমি জাস্ট বলছি দেখেন, আমার দুঃখের জায়গা, কষ্টের জায়গা 7 তারিখ 8 তারিখ অবধি ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যার আমি এত কাছের ছিলাম, যার সাথে আমার ইন্টারাকশন হতো, যার হয়ে আমি এই দলের সবচেয়ে টাফেস্ট অ্যাসাইনমেন্ট গুলো করেছো, সে একবার খোঁজ নেবে না আমি বেঁচে আছি কিনা, আমি ঠিক আছি কিনা। 8 তারিখের পর থেকে ওই দুঃখ আর কষ্টটা এখন রাগ আর যত দিন যাচ্ছে ঘৃণায় পরিণত হচ্ছে। কিন্তু আমি তার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করব না। সে অনেক বড় মাপের নেতা, তিনি ভালো থাক, তিনি তার পরিবারকে সুরক্ষিত রাখুক, তার ছোট ছোট বাচ্চারা ওই বাড়িতে থাকে, যেটা এখন সেলফি পয়েন্ট হয়ে গেছে। আমি তোমার পডকাস্ট যেহেতু অনেক বড় বড় লোকেরা দেখেন, আমি মুখ্যমন্ত্রীকেও আবেদন জানাবো যে ওখানে দুটো ছোট বাচ্চা থাকে, ওদের কোনো দোষ নেই, ওদের ট্রমা হয়ে যাচ্ছে, ওইটা একটু কাইন্ডলি যদি সিকিউরিটিটা আপনারা দেখে দেন। বাবা যাই করুক না কেন সেটা পলিটিক্যাল, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে আইনি ভাবে, কিন্তু বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা, তাদের বাড়ির সামনে যদি কন্টিনিউয়াস এরকম সার্কাস চলে, তাদের বেচারা দোষ তো কিছু নেই। কিন্তু আমার ওই একটাই জায়গা। আর আমাকে দল থেকে সাসপেন্ড কেন করা হয়েছে জানো? কারণ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অতীন ঘোষের মতো শীর্ষ নেতৃত্বরা ফোন সুইচ অফ করেছিল, তখন বিজেপির দিল্লি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বকে আমি ফোন করি, অদ্ভুতভাবে তারা দুটো রিংয়ের মধ্যে ফোন ধরে, এবং তাদেরকে আমি ক্যামেরার সামনে বলছি, আমি শুধু এইটুকু বলেছিলাম, আমি তৃণমূল করি বলে কি আমার বেঁচে থাকার অধিকার নেই? আমার মার, আমার স্ত্রীর কি বেঁচে থাকার অধিকার নেই? আমার কি জীবন জীবিকার অধিকার নেই? তাহলে বলো আমি সুইসাইড করে নিচ্ছি। এবং তারা তখন বলে তোর বাড়িটা কোথায় বল, আমরা প্রোটেকশন দিচ্ছি। তারপরে আমি নাম করে বলছি, আমি যে বিধানসভায় থাকি সেখানের বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি আমার সামনে ফোন করে, যে থানার অন্তর্গত আমার বাড়ি, সেই ওসিকে ফোন করে আমার সামনে বলেছে, রিজুর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, এই বাড়িতে যদি কেউ বিজেপির পতাকা নিয়েও আক্রমণ করতে আসে অ্যারেস্ট করবে। এটা তো আমি বেইমানি করতে পারবো না। যে উদারতাটা বিজেপি দেখিয়েছে, তার বিনিময়ে আমি রিজু দত্ত যদি সৌজন্যের খাতিরে ধন্যবাদ বলি, তাহলে কি আমি মহাপাপ করে ফেলেছি দিদি? তোমাকে জিজ্ঞেস করছি।
না আর এই ধন্যবাদ আমাকে জানো সাসপেন্ড কেন করা হয়েছে? তুমি বলেছো আমি বিজেপিকে ধন্যবাদ বলেছি কেন? শো কজ, আমি তো তোমার আন্ডারে 13 বছর কাজ করেছি। শোকজ না, সাসপেন্ড। সাসপেন্ড তুমি তো আমাকে ডাকতে পারতে, কথা স্যাক বলতে করেনি, পারি। এক্সপেল করেনি, এখনো expel হওনি। সাসপেন্ড ফর 6 আচ্ছা। ইয়ার্স। আমাকে ডেকে বলতে পারতো তুই যেটা করেছিস অন্যায় করেছিস, কেন কান ধরে করলি, ক্ষমা চা, হ্যাঁ। কান ধরে ক্ষমা চা। হুম। আমি ক্ষমা চাইতাম, আমি এতটাই দলটাকে ভালোবাসতাম। আমাকে বলতে পারতো তোকে আর 2 মাস টিভিতে পাঠাবো না, আমি মাথা পেতে মেনে নিতাম। হুম। কিন্তু ওই বনভিটা কুইজ কন্টেস্টের ডেরেক ওব্রায়ানকে দিয়ে শোকজ নোটিস, আর তারপরে আমার রিপ্লাই জমা দেওয়ার পর সেই রিপ্লাই না পড়ে সাসপেন্ড, হুম। ওটা আমি মেনে নিতে পারিনি দিদি, ওটা আমি মেনে নিতে পারিনি। হুম। আজকে অন্যরা নাম করে গালাগাল দিচ্ছে, তুমি জানো, হুম। নাম করে গালাগাল দিচ্ছে। তো চুরির শাস্তিও ফাঁসি, আর যারা নাম করে গালাগাল দিচ্ছে খুনের শাস্তিও ফাঁসি। এরকম ভাবে দল চলছে, হুম। এরকম ভাবে তৃণমূল কংগ্রেস চলছে। আর রিজু দত্ত শুধু বিজেপিকে থ্যাংক ইউ বলেছে বলে রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। আর দলের চিফ হুইপ ফিরাদ হাকিম তার মেয়ে মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র বলবে চোখে ঠুলি পড়ে আছো, অভিষেক ব্যানার্জি দুর্যোধন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। বাংলার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় আমার অত্যন্ত সম্মানীয়, আমার জেঠু, তিনিও তো বলেছেন আইপ্যাক এই কাজগুলো করেছে। আইপ্যাক আইপ্যাকের against এ শোভনদেব অনেকে চট্টোপাধ্যায়ের বলছে। বিরুদ্ধে কি কোনো দল ব্যবস্থা নিয়েছে? হুম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তার হুম। বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাকে তো চিফ হুইপ লোকসভা করা হয়েছে। হুম। সেজন্য আবার কাকলি দিয়ে আবার ফেসবুকে লেখালেখি শুরু হুম। করেছে, কাকলি ঘোষ দস্তিদার। If there is a law, if there is a rule, that has to be equal for all. Everyone, হ্যাঁ। Just because I am not a product of nepotism, just because I couldn't give 50 lakhs, just because I do not have money to give expensive gifts to certain people, হুম। রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। খুব সফট টার্গেট রিজু দত্ত, হুম। বুঝবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সেটা। রিজু, একটা কথা বলো, তুমি যখন বলছো যে ফর প্রোটেকশন রাইটফুলি সো অফ ইউর ফ্যামিলি, তুমি ইউ রিচড আউট টু দ্য বিজেপি লিডার্স, ডু ইউ থিঙ্ক দে, আই এম ইউজিং মাই ওয়ার্ডস কনসিয়াসলি, ডু ইউ থিঙ্ক দে এন্টারটেইনড ইউ অর পিকড আপ ইউর কল সো ফাস্ট বিকজ ইউ ওয়ার আ ক্রিটিক্যাল প্লেয়ার অফ দি এনিমি টিম? সেটা আমি তো জানি না, সেটা তারা বলতে পারবেন। বাট আমি এইটুকু জানি দিদি, যখন ব্যারেটো মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেছিল তখন ইস্টবেঙ্গলের প্রতিটা সমর্থক মা মাসি তুলে ব্যারেটোকে গালাগাল দিয়েছে। যখন বাইচুং ইস্টবেঙ্গলের হয়ে হ্যাট্রিক করেছিল তখন মোহনবাগানের সবকটা সমর্থক বাইচুং বুটিয়াকেও মা মাসি তুলে গালাগাল করেছে। তো যে টিমের ভালো প্লেয়ার হবে তাকে অপোনেন্ট টিম তো গালাগাল দেবে। যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হয় সারা ভারতবর্ষ ট্র্যাভিস হেডকে গালাগাল দেয়, অভিশাপ দেয় যে যাতে ও আউট হয়ে গেলে আমরা জিতে যাবো। তো এটা তো দুনিয়ার নিয়ম। আমি তৃণমূল কংগ্রেসের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, আমাকে তৃণমূল কংগ্রেস শিখণ্ডী করেছিল শুভেন্দু অধিকারীর সাথে লড়াই করার জন্য, যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী। তো আমাকে বিজেপির যারা গালাগাল দিচ্ছে, মানে সমর্থক, লোয়ার লেভেল ক্যাডার্স অ্যান্ড সমর্থক, তাদের সেই গালাগালটাই মাথা পেতে মেনে নিচ্ছি, কারণ তাদের দলকে তো আমি গালাগাল দিয়েছি। টিট ফর ট্যাট। 1998 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেস করছে মমতাদির সাথে, তারা যদি আমায় গালাগাল দেয়, শোভনদেব জেঠুর সাথে আমার দেখা হলে আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমি করব। তিনি যদি আমার কান মুলে দেন আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসটা তো শুধু ফেসবুকে আছে, আর তো কোথাও নেই। তো এখন এই ফেসবুকিয়া তৃণমূলীরা যদি আমাকে পাল্টিবাজ দৌলাবাজ বলে, তাহলে তাদের বলবো যে কাজটা রিজু দত্ত করেছে সেই কাজটা আগে কর। কানের পাশ দিয়ে গুলি চলে যাচ্ছে, গাড়ির সামনে 4টে করে বোম পড়ছে, আগে কর ভাই, তারপর গালাগাল দিস। ইট ইজ ভেরি ইজি টু ট্রোল সামবডি অন দ্য ইন্টারনেট। ইট ইজ ভেরি ইজি একটা আননোন ঠাকুরের ডিপি লাগিয়ে মা বাবা তুলে গালাগাল দেওয়া। ইট ইজ ভেরি ইজি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেসের উপরের লেভেলের লোকেরা, বিজেপির শিক্ষিত লোকেরা, সমর্থক, এবং দিল্লি এবং বিজেপির, বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। তারা আমার পরিবার পরিজন, আমার জীবন জীবিকাকে রক্ষা করেছে। কিন্তু তার সাথে এটাও আমি বলবো, আমি তাদেরকে ফোন করে একবারও বলিনি দাদা আমার কথাটা একটু মনে রেখো, দাদা একটু কাজ করার সুযোগ দিও, একটু দরজাটা খুলে দাও না, মন্দিরে গিয়ে বসো। আমি একবারও বলিনি না। তাদের তরফ থেকে তারাও বলেছে একটু চুপচাপ থাক, দেখছি। 207 পাওয়ার পর তাদের রিজু দত্তকে দরকার নেই। কিন্তু আজকে রিজু দত্ত মুখ খুলছে বলে সারা পৃথিবী গালাগাল দিচ্ছে। আর তোমার পডকাস্টে আমি বলে যাচ্ছি, যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তীর গান শুনছিল, তারা অলরেডি বিজেপির খাতায় নাম লিখিয়ে ফেলেছে।
শুধু বিজেপি নিচ্ছে না তাদের। যে দিদিমণি যে বিধায়কদের সাথে আর হারা বিধায়কদের সাথে নিজের বাড়িতে মিটিং করছে, সেখান থেকে বেরিয়ে 7 জন বিধায়ক আমাকে ফোন করে বলছে এই দল আর করা যাবে না। দিদিমণির বাড়িতে এখন যে বিধায়ক সাংসদরা মিটিং করছে তার মধ্যে অধিকাংশই বিজেপি খাতায় নাম লিখিয়ে বিজেপিতে পেন্সিল বুকিং করে বসে আছে, তৃণমূলে ঘাপটি মেরে পড়ে আছে। আমি যেহেতু বলছি, গালাগালটা আমি খাচ্ছি। আর আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে আমি বিজেপি যাই, কংগ্রেস যাই, সিপিএম যাই, কি যেখানেই যাই, আমার আগে যারা এখন ঘাপটি মেরে বসে সাধু সাজছে, তারা আমার আগে দেখবে হঠাৎ ঘুম থেকে উঠে দেখবে বিজেপির ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি সারপ্রাইজড হয়ে যাবে। সেটা তো আমরা টলিউডেরই অনেক নেতা দিদি দাদাদের ওরে দেখছি, বাবা, মানে ধন্য হোক তারা, মানে একটু অপেক্ষা করতে পারতো, একটু। টলিউডকে তো ইন্ডাস্ট্রি বলা হয়, এটা কিসের ইন্ডাস্ট্রি আমি ব্রোক জানি, ইন্ডাস্ট্রি, যা টাকা নেই। আমি জানি না এটা কিসের ইন্ডাস্ট্রি, আর সেখানে ইন্ডাস্ট্রিতে কিসের প্রোডাকশন হয় আমি সেটাও জানি না। বাট তৃণমূলের কর্মীদের একটা খুব কষ্টের জায়গা হচ্ছে, মমতা ব্যানার্জির রাস্তায় হাঁটছে, অভিষেক ব্যানার্জি রাস্তায় হাঁটছে, তারা তো আমাদের লিডার ছিল, তাদের পাশে কোনো কর্মীরা যেতে পারবে না, খালি তার সিকিউরিটিরা আটকে দেবে, শুধু হাঁটবে সিরিয়াল, সিনেমা, সো কল্ড বুদ্ধিজীবী। এটা নিয়েও আমার একটা বিরাট ব্যাপার আছে যে বুদ্ধিজীবী কাদের বলা হয় কলকাতায়, আর কেন তারা বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথ শোনে বলেছে, আমিও তুমি শুনি, সিঙ্গেল মল্ট খায় বলে না, তেল মারে বলে, মানে কত জিবি লাগে একটা বুদ্ধিজীবী হওয়ার জন্য। মানে আফটার মাই এডুকেশন, দ্য ফ্যামিলি ওয়্যার আই কাম ফ্রম, আমি বুদ্ধিজীবী নয়। ডু ইউ গেট মি ওয়্যার আই এম হোয়াট আই এম ট্রাইং টু অ্যাড্রেস? তো এরা শুধু মিছিলে দিদির সাথে হাঁটতো না, 21শে জুলাই যেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, 21শে জুলাই তারা বাসে করে যেত, তাদের 5 স্টার হোটেলে লাঞ্চ করানো হতো, তারপরে শহীদ পরিবার মাঝখানে বসতো, এরা সামনে বসতো, বিধায়ক আর আমরা পেছনের সারিতে, ওই গরমের মধ্যে 4 ঘন্টা রোদে, মানে পুরো ছাই হয়ে যাচ্ছি, জলও পাচ্ছি না, ওইভাবে বসে আছি, একটা করে জলের বোতল খেয়ে, মানে অনেক বিধায়ক 21শে জুলাই মঞ্চ থেকে নেমে শুয়ে থাকতো ডিহাইড্রেশনের জন্য, হিটস্ট্রোকের মতো। শুধু তাই নয়, প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা মঞ্চ, দুর্গাপুজোর কার্নিভাল, কেউ যেতে পারছে না, তারা বসে আছে দিদিমণির পাশে। এবং যোগ্য, শিক্ষিত, ভদ্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের বঞ্চিত করে এদেরকে নিয়ে এসে বিধায়ক, সাংসদ করেছে দল। আমি ধরে নিচ্ছি মমতা দি অ্যাজ আ পার্সন, তার একটা পার্সোনাল ফ্যাসিনেশন থাকতেই পারে। কেন আছে? পার্সোনাল, অনেকের তো অনেক রকম শখ থাকতে পারে, ইচ্ছে থাকতে, তোমারও আছে, আমারও আছে। পার্সোনাল ফ্যাসিনেশন ক্যানট বি দ্য রিজন টু গেট দিস পিপল ইনটু পলিটিক্স, মানে দ্যাট ইজ তো বিয়ন্ড মি। হ্যাঁ, বাট তারা ডাইরেক্ট ঢুকে ডাইরেক্ট এমএলএ, ডাইরেক্ট এমপি, ডাইরেক্ট এমএলএ, ডাইরেক্ট এমপি, যেখানে 10-15 বছরের বা 40 বছরের কর্মীরা বঞ্চিত। শোভনদেব চট্টোপাধ্যায় এমপি হওয়ার যোগ্য ছিল না, ববি হাকিম এমপি হওয়ার যোগ্য না, অবশ্য তিনি মন্ত্রী মেয়র ছেড়ে দিলাম, অন্যদের কথা, যারা 40 বছর ধরে আছে, পুরনো। আজকে কেউ একটা কথা বলছে না। দিদি, একবার ভেবে দেখো তো, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই দল থেকে তাড়ালো কে? আজকে যদি শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে না তাড়ানো হতো ষড়যন্ত্র করে, তাহলে শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাতো আজকে। বাট হি ইজ বিন ভেরি ওপেন দ্যাট হি লেফট বিকজ অফ আইপ্যাক। তখন আইপ্যাক ছিল না, আদার রিজনস। নিশীথ প্রামাণিক, আমি আর নিশীথ, যে এখন ক্যাবিনেট মিনিস্টার, যে উপ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তোমার শোতে যদি কোনোদিন নিশীথ আসে, আমি আর নিশীথ এক থালায় খেতাম যখন আমরা যুব কংগ্রেস করতেছি, যুব তৃণমূল কংগ্রেস। আমরা দিনের পর দিন না, মাসের পর মাস, সারা রাত একসাথে কাটিয়েছি গল্প আড্ডা করে। নিশীথকে আমি বলবো না ওর পারমিশন না নিয়ে, নিশীথকে কে তাড়িয়েছে, কিভাবে তাড়িয়েছে, কি ষড়যন্ত্র করে তাড়িয়েছে, তার প্রত্যক্ষদর্শী রিজু দত্ত, তাপস রায়, কে ষড়যন্ত্র করে তাড়িয়েছে দল থেকে, তারা তো আজকে ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে। সজল ঘোষ, কে তাড়িয়েছে দল থেকে, ওর দরজা ভেঙে লাথি মেরে অ্যারেস্ট করে, ও তো একটা কাউন্সিলর টিকিট চাইছিল। নিশীথ প্রামাণিক কুচবিহারের যুব সভাপতি হতে চেয়েছিল, আর কিছু চাইনি। এদের দল থেকে তাড়ালো, কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ ক্যাবিনেট মন্ত্রী। তো এদের দেখে আমিও একটু হালে পানি পাচ্ছি যে আমাকেও দল থেকে তাড়িয়ে দিয়েছে, হয়তো আমারও ভবিষ্যৎ এবার উজ্জ্বল। বাট দিস ইজ দ্য থ্রেট কালচার ইনসাইড তৃণমূল কংগ্রেস। ইট ইজ মাই ওয়ে অর দ্য হাইওয়ে। আর সেখানে এরকম, আমি বলছি, আমাকে এমন কিছু লোকের সামনে মাথা নত করে থাকতে হয়েছে, এমন কিছু লোকের হাবভাব, ডায়লগ বরদাস্ত করতে হয়েছে যাদের আমার পিএ হওয়ার যোগ্যতা নেই, সহ্য করতে হয়েছে। আর শুধু আমি না, দলের সিনিয়র বিধায়কদের সহ্য করতে হয়েছে।
অনেকে বলছে না এই যে ক্যামাক স্ট্রিট অফিসের নিচে 3 ঘন্টা 4 ঘন্টা রোদের নিচে বসিয়ে রাখা হতো, রাখতো, হ্যাঁ। বসিয়ে দেওয়া হতো, হুম, দাঁড় করিয়ে হুম, রাখা হুম। হতো। আমি কোনোদিন দাঁড়াইনি বা বসিনি, কারণ আমার একটা ব্যক্তি সম্মান আছে, আমাকে না ডাকলে আমি যেতাম না, আর যদি যেতে হতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতাম। অনেক সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতা 60 বছর 70 বছর বয়স, 40 বছর ধরে রাজনীতি করছে, ধরো নিজের জেলার একটা কোনো ইম্পর্টেন্ট কাগজ নিয়ে গেছে, হ্যাঁ। যেহেতু আনইনভাইটেড গেছে, 4 ঘন্টা রোদে বসিয়ে রেখে দিয়েছে। এটা তো অনেকেই বলছেন। মানে আর So তাও কি, humiliating. মানে তাও অভিষেক বাবুর পিএর সাথে দেখা করার জন্য, আর সেও 4 ঘন্টা বসানোর পর বলতে পারে দেখা করবে না করবে না। বাবা, তারও মানে বহুত মানে মেজাজ। ইংলিশে একটা আর কি। কথা আছে না, হিউব্রিস ইজ দ্য কজ অফ ইউর হুম। ডাউনফল, ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু তৃণমূল কংগ্রেস। এই ঔদ্ধতা, এই অহংকার, এর পতন হয়েছে। But were you and Abhishek friends? নো, নেভার নেভার। আমরা চাকর বাকর, উনি মালিক। আমি তো লেডি কুকুর বলছিলাম, আমরা চাকর বাকর। এবার চাকর বাকরেরও অনেক লেভেল থাকে। আমরা যারা যাত্রী ন্যাশনাল স্পোকস পারসন, আমরা হচ্ছে সাফাইওয়ালা, ওই ঝড় মোছা টোছার আর কি। আর যারা বিধায়ক তারা হচ্ছে ওই একটু রান্না টান্না করবে, আর যারা এমপি তারা হচ্ছে ড্রাইভার লেভেল। চাকর বাকরও তো অনেক লেভেল হয়। চাকর বাকর কথাটা শুনতে খুব খারাপ লাগে, বাট আমি ইচ্ছাকৃত বলছি সেটা। আর আমরা হচ্ছে একদম লোয়ার লেভেল, মানে ঘর ঝাঁটমোচ করার চাকর বাকর। অভিষেক ব্যানার্জি আমার বন্ধু, পাগল নাকি? মালিক, সে তো মালিক। যেদিন থেকে অভিষেক ব্যানার্জি দাদার থেকে বস হয়েছে, সেই দিন এই পার্টিটা শেষ হয়ে গেছে। যতদিন দাদা ছিল ততদিন সব ঠিক ছিল, যেদিন থেকে বস বলা শুরু হলো সেদিন থেকে শেষ হয়ে গেল। সো ডু ইউ থিঙ্ক মমতা ব্যানার্জি জেনেও মুখটা ফিরিয়ে নিচ্ছিলেন বা চোখটা বন্ধ করে নিচ্ছিলেন বিকজ ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার? সামবডি অফ হার পলিটিক্যাল অ্যাকিউমেন, এটা তো হতে পারে না যে উনি মানে যে দুর্গন্ধটা আস্তে আস্তে, যে করাপশনের দুর্গন্ধ, যে এক্সটর্শনের দুর্গন্ধটা আস্তে আস্তে বেরোচ্ছে, যে রট করছে জিনিসটা, স্টেঞ্চ যেটা বেরোচ্ছে একটা, সেটা ওনার নাক অব্দি পৌঁছলো না বা চোখে উনি দেখতে পেলেন না, এটা তো রিজু আমার মানতে অসুবিধা হয়, বিকজ উনি দুধে খেলোয়াড়। আমার দৃষ্টতা নেই মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো কথা বলার। আমি শুধু এইটুকুই বলবো, তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। এর বাইরে আমি আর কিছু বলার, আমি 13 বছর ওখানে ছিলাম। হ্যাঁ, আমি আজকে নেই, আমাকে তাড়িয়ে দেয়া হয়েছে, আমারও অনেক রাগ ক্ষোভ অভিমান আছে, কিন্তু মমতাদিকে আমি ব্যক্তি আক্রমণ করতে পারবো না। সবাই যা জানে, যা বোঝার সবাই বুঝছে বাংলার। আমি একটা বড় কথা বলছি, বিজেপি জেতেনি পশ্চিমবঙ্গে, তৃণমূল হেরেছে পশ্চিমবঙ্গে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, কিন্তু মানুষ এই বাংলার মেয়ে, এই মমতা ব্যানার্জিকেই তো 2011-তে দুহাত তুলে আশীর্বাদ করেছিল। তাহলে এই বাংলার মেয়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিল কেন? সেটা আমার মনে হয় দিদি আত্মসমালোচনা করবেন। আমার কাছে আজকের দিনেও মমতা ব্যানার্জি মাতৃসম, আমি তাকে সেই সম্মানটা দিই। কিন্তু এখন তো উনি ওপেনলি বলছেন যে পার্টি থেকে যদি কেটে পড়তে হয় যাও, ওপেন ডোর পলিসি। একটা কথা আছে না হিন্দিতে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। আজকে আমাদের যদি না বার করে দেয়া হতো, আমরা তো দলে থাকতাম। তুমি হেরে গেছো। আজকে একটা উদাহরণ দিচ্ছি, লাস্ট আইপিএল এ ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, এবার এই আইপিএল এ ধরে নিচ্ছি ব্যাঙ্গালোর জিতলো না। এবার ব্যাঙ্গালোর না জেতার পরে গোহারা হেরে গেল। হেরে যাওয়ার পরে ব্যাঙ্গালোর যদি এখন বিরাট কোহলিকে ছেঁটে দেয়, এখন দেবদত্ত পাডিক্কলকে ছেঁটে দেয়, মানে মেন ওদের প্লেয়ারদের যদি ছেঁটে দেয়, দিয়ে বলে আমি নতুন করে দল করব, হয়তো তুমি আবার ঘুরে দাঁড়াবে, বাট তার মধ্যে তো 5টা দুর্গাপুজো চলে যাবে। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে তোমার পডকাস্টে বলছি, তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। একদম 41% মানুষ, 100%, বাংলার 41% মানুষ যে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এই এসআইআর এর বাজারে, 91 লক্ষ নাম বাদ যাওয়ার পরেও সেটা একমাত্র মমতা ব্যানার্জিকে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে নয়। আর এই যে তুমি বললে দিদিকে দিয়েছে, ওই দিদি আছে বলেই এখনো কোথাও একটা লাগে। ম্যাডাম হলে কিন্তু আমি আজকে অনেক কথা বলতে পারতাম, দিদি বলে এখনো আমার লাগে এই জায়গাটা। আমার যদি একমাত্র তৃণমূল কংগ্রেসে কারুর জন্য কষ্ট হয়, সেটা মমতা ব্যানার্জির জন্য। আজকে যখন মমতা ব্যানার্জি, তিনি একটা নিম্ন মধ্যবিত্ত বস্তির ঘরের মেয়ে, কালীঘাটের ওই নালার পাশে তার বাড়ি, সেখান থেকে 7 বারের সাংসদ, 4 বারের বিধায়ক,
ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা কয়লা মন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়ামন্ত্রী, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। শি ইজ দ্য ডেফিনেশন অফ ওম্যান এম্পাওয়ারমেন্ট। সেই মহিলা পোস্টপোল ভায়োলেন্স, তৃণমূল কংগ্রেস টুইট করছে, ফেসবুক করছে, পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, 42টা সাংসদ আছে দিদি। All the MPs have privilege and security. They have not gone on the ground. They have not gone to a single cadre যে তোরা বেঁচে আছিস না মরে গেছিস। Each and everyone's phone was switched off. আজকে সেই মহিলাটা নিজের দলের স্বার্থে গাউন পরে হাইকোর্টে গেল আর তাকে চোর চোর এসব গালমন্দ শুনতে হলো। আমার তো কষ্ট তার জন্য হয়। তার আর জীবনে অ্যাচিভ করার কি আছে? She has achieved everything in her lifetime. কিন্তু যে চোর চোট্টা বদমাশ ধর্ষক মানে গুন্ডাগুলোর জন্য তার এই পরিস্থিতি হয়েছে, তারা কোথায়? তারা কেউ রাস্তায় নামছে না, সব ফুটে গেছে। অধিকাংশ কাউন্সিলর ঘুরে বেড়াচ্ছে। এই যে আইপ্যাক ইডি রেডের সময় দিদিকে ফোন করেছে, দিদি গিয়ে বেরিয়ে সব নিয়ে চলে ফাইল নিয়ে চলে। আজকে দিদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস চলছে ইডি। ভুলভাল যদি রায় বেরোয় দিদির তো জেলও হতে পারে। আইপ্যাক তার আগেই কম্প্রোমাইজড। আইপ্যাকের ডিরেক্টররা ইউরোপে ঘুরছে, একটা সাংসদ রাস্তায় নামেনি, সব দিল্লিতে এসি রুমে বসে টিভি দেখছে, মজা নিচ্ছে। 80টা বিধায়কের মধ্যে গুণে 3-4টে ছাড়া কেউ রাস্তায় নামেনি। যতগুলো তৃণমূলের কর্মী তারা নিজেরা বিজেপির হাতে পায়ে ধরে বাড়ি ফিরেছে, বিজেপি তৃণমূলের পার্টি অফিস ফেরত দিয়েছে। শীর্ষ তৃণমূলের নেতৃত্বর 1% কোনো অবদান নেই। কিন্তু এখনো আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে, বাকিগুলো কোথায়? এই সেনাপতি, যুবপতি, উপপতি, এত পতিরা কোথায়? আমার প্রশ্ন তো সেই জায়গায়। আমার কষ্ট হচ্ছে তাকে দেখে, কারণ সে দলটা তৈরি করেছে, সে সবকিছু করেছে অ্যাজ আ স্ট্রিট ফাইটার। তার তো একার দোষ নয়। আর তার দলে তিনি যদি পরিবারতন্ত্রটাকে প্রাধান্য না দিতেন, আজকেও তার এই অবস্থা হতো না। আমার খালি একটাই প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জি, তুমি বললে ইডির কেসটা চলছে, জেলে যেতে পারে। উনি আর একটা রিজনেও চলে যেতে পারে যদি বার কাউন্সিল প্রুফ করতে পারে যে ওনার ডিগ্রিটা, যেহেতু উনি এতদিন ওটা ইউজ করেন। কাঁচা খেলোয়াড় নয়, but the Bar Council of India has asked the Bar Council of West Bengal. Reply will be given. We'll wait and watch. She is, আমি বলে দিচ্ছি, she is a member of the Bar Council of Calcutta. And আজকের দিন অবধি for the last 25-30 years যেটা আমি জানি পার্সোনালি, সবসময় তিনি কিন্তু ওই মেম্বারশিপ ফিটা দিয়ে গেছে। তো এবার আমার একটা কথা হলো, তুমি যে কথাটা বলছো যে দিদির জন্য ইউ হ্যাভ আ মাদারলি ইমোশন, which is I respect that, আমি সেটার আগেনস্টে কিচ্ছু বলছি না। বাট একটা রোলওয়ালা সুজিত বসু, সে হয়ে গেল একটা বিরাট কেউ কেটে। তার পুজো, মানে I have had people from that area write in to me because I made a reel on this, মানে দাদা দিদিদের পুজো, রাইট? আগে আমাদের সময় সুব্রত মুখোপাধ্যায়ের পুজো ওয়াজ দ্য অনলি পুজো সাউথ কলকাতায়, লাইটসের জন্য ওটা খুব ফেমাস ছিল। আমার দাদু সে মানে পিঠে করে নিয়ে যেত, চল চন্দ্রনগরের বেস্ট লাইট উনি আনতেন। এখন ববিদার পুজোতে যাও, এখন সজলদার পুজো, হ্যাঁ এখন এই দেবাশিস কুমারের পুজোয় যাও। তো আমার প্রশ্ন হলো, দিদি নয় ঠিক আছে উনি খুব পুড়ে ঘরে এখনো থাকেন, সেটা আমার মনে হয় খানিকটা ইজ পিআর আই ওয়াশ। বিকজ আমরা রিসেন্টলি দেখলাম এই যে বিধায়করা সব ওনার বাড়িতে মিটিং করছে, তুমি হলটা দেখেছো? ওটা দেখে মনে হচ্ছে তোমার কুড়ে ঘর? 2 নম্বর হলো যে এই যে একটা মিনিস্টার বা একটা পার্টি কাউন্সিলর হওয়া মানেই তুমি এত টাকা কি করে বানাচ্ছ? ভেরি গুড কোয়েশ্চেন, আমি দুটো উত্তর দাও। দিদি এখনো নিজে যে ঘরে থাকেন, যেটা ওনার বেডরুম, যে ঘরে উনি শোন, সেটা দেখলাম সুমন দেখালো, সেখানে তুমিও যদি যাও ইউ উইল অলসো বি লাইক এটা হতে পারে কি করে? দিদি কিন্তু এখন ওই লাইফস্টাইল মেনটেন করে, কারণ সে পুরোনো দিনের লোক, তার কাছে ওই ম্যাটেরিয়ালিস্টিক পজেশনস ডাজ নট ম্যাটার। আর যে জায়গাটায় মিটিংটা হচ্ছে, ওখানে আগে আমরা যখন প্রথম যেতাম, 4টে বাঁশ আর একটা ত্রিপল লাগানো হতো, লোক এসে বসতো, সিএম রিলিফ ফান্ডের অ্যাপ্লাই করতো। সেটা উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর একটু বাঁধিয়ে টাঁধিয়ে একটা কনফারেন্স হল করেছে, যেটা হ্যাঁ এসি, যেটা স্বাভাবিক, একটা মুখ্যমন্ত্রীর রেসিডেন্সে একটা কনফারেন্স হল থাকবে। বাট এই যে তুমি কথাটা বললে, এই যে অ্যামাসিং অফ ওয়েলথ অ্যাট দিস লেভেল, এটা কবে থেকে শুরু হলো আমি তোমাকে বলছি। দলে যেটুকু আমি পড়াশুনো করে বুঝেছি, কোথা থেকে কে দিদির মাথায় ঢোকালো যে বিরোধী শূন্য করে দিতে হবে। মানে আজকে ধরো এই যে যোধপুর পার্ক এলাকা, এখানে তো শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত বাঙালি থাকে বা মানুষ থাকে বা থাকতো। এখানে আমি ধরে নিচ্ছি 2025 অব্দি 100 জনের মধ্যে 60 জন তৃণমূলের
সাপোর্টার, হুম 20-30 জন বিজেপির সাপোর্টার, বা 20 জন বিজেপির সাপোর্টার, 10 জন সিপিএম এর সাপোর্টার, 10 জন কংগ্রেসের সাপোর্টার। তো যখন ভোট হবে 7টা ভোট তৃণমূল, বাকিগুলো অন্য ইয়েতে যাবে। যখনই এই ব্যাপারটা হয়ে গেল পার্টির হাই কমান্ড থেকে যে বিরোধী শূন্য করে দেওয়ার, এটা Okay. কম্পিটিশনের লেভেলে চলে গেল। কলকাতা 11-0, বীরভূম 11-0, ওয়ান আপম্যানশিপ হ্যাঁ, হাওড়া 16-0, and these জেলা সভাপতিস আর গেটিং মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্স। তখন এইবার তোমাকে যদি এই 40 জনের ভোটটাকে সাপ্রেস করতে হয়, ইফ ইউ হ্যাভ টু চোক দ্য ভয়েস অফ ডিসেন্ট, ইট ক্যানট বি ডান বাই পিপল লাইক মি অ্যান্ড ইউ। It has to be done by rowdies, hooligans, hoodlums and history cheaters. তো তখন কি হলো, তখন দলের মধ্যে এই দুষ্কৃতি গুলো ঢোকা শুরু করলো, যাদের দিয়ে এই পলিটিক্যাল কাজগুলো করানো হতো। আর এই দুষ্কৃতিগুলো এই বিরোধী শূন্য করতে মদত দিচ্ছিল বলে এদেরকে পলিটিক্যাল পেট্রোনেজ দেয়া হতো। আমি সুজিতদার জন্য বলছি না, ওভারঅল বলছি। আর সেই জন্য এই দুষ্কৃতিগুলো যেহেতু এই এই বিরোধী শূন্য কনসেপ্টটাকে করতো আর এই বাহুবলী স্টাইলে কন্ট্রোল করতো, ওদেরকেও পার্টির থেকে সেই লিভ এটা দেয়া হলো। পুলিশ কোনো ব্যবস্থা নিত না। আর মানুষ যখন বুঝে গেছে যে আমার বাড়িতে একটা, আমি তো জানি নিউ আলিপুরে, আমি বলছি তো নিউ আলিপুরে আমার একটা বন্ধু, সে নিজের বাড়িতে একটা কোমোড বসাবে, কোমোড, সেখানেও এসে তার গেছে। টাটা এস গাড়িতে করে একটা কোমোড এসছে। একটা ছেলে এসে বলছে, ওই দাদা, নাম নিচ্ছি না, আর মানে লজ্জা কত দেবো আর, ওই দাদা পাঠিয়েছে, তুমি পুরো নাকি বাথরুমটা ভেঙে বড় করছো, কিছু তো দেবে পার্টিকে। ইমাজিন, পার্টিটা একদিনে উঠে এই অবস্থায় আসেনি, পিছনে অনেক কারণ আছে। এবার তুমি যেটা বলতে পারো যে এইগুলো হচ্ছে খাস কলকাতায়, তারপরেও মমতা ব্যানার্জি অ্যাকশন নেয়নি কেন? চোখ বন্ধ করে রাখলেন। এইটা একটা ভ্যালিড আর্গুমেন্ট, কারণ আমি সারা বাংলা ঘুরে দেখেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে 15 বছর পরেও অ্যান্টি ইনকামবেন্সি নেই। মানে আজকের দিনে, এখন তো উনি হেরে গেছেন, ক্ষমতায় বিজেপি, এখনো যদি তুমি 50টা তোমার সার্কেলের লোকের সাথে কথা বলো, দেখবে 50টার মধ্যে 5 জন হয়তো ব্যক্তি মমতা ব্যানার্জিকে গালমন্দ করছে, বাকি 45 জন বলবে না। আমরা পার্টিকে রিপোর্ট দিয়েছি যে তলার লেভেলের, এই যে তুমি যেখানে আছো, এই ওয়ার্ডের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, ব্লক সভাপতি, এগুলো চোর ডাকাত। জেলা সভাপতি প্রচুর জেলায়, আমি নাম করছি না, তারা সালিশি সভা বসাতো। মানে সেই, আমি মানে আই নো এভরিথিং, আমি জাস্ট বলছি না নামগুলো। মানে একটা ধরো মেয়ে এসে কমপ্লেন করছে পুলিশকে, আমাকে ধর্ষণ করা হয়েছিল, বলেছে ব্লক সভাপতির কাছে চলে যাও, তুমি ওখানে ইয়ে পাবে। সে গিয়ে বসেছে ওখানে, সে গিয়ে সালিশি সভা, সে বলেছে আমার সাথে এই করেছে, ওই পরিবারটাকে ডেকেছে, দিয়ে বলেছে ঠিক আছে কেস খামারি করিস না, ওদেরকে ক্ষমা করে দে। ওদের বলছে এই তুই 10 লাখ টাকা দিয়ে দিবি। একদিনে ক্ষোভ হয়নি। এই যে একটা ইয়ে ছিল যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মহিলা ভোট আমাদের সাথে, কিন্তু মহিলাদের একদম তৃণমূলের নিচু স্তরের যে নেতা, এই পঞ্চায়েত সমিতি, ওয়ার্ড কাউন্সিলর না, কাউন্সিলরের যে চামচাগুলো ঘুরে বেড়াচ্ছে বুলেট নিয়ে, যেগুলো বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যেভাবে দৈনন্দিন অপমান করেছে, তাদেরকে যেমন হ্যারাস করেছে, আই এম নট সেইং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, মেন্টাল একটা হিউমিলিয়েশন, একটা অপমান করেছে। তারা বলেছে 1500 টাকা আমার আত্মসম্মান, আমি বিক্রি করব না 1500 টাকা। বাংলার মা বোনেরা তো দিদির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে অনেকটাই, বলে তো এই রেজাল্ট হতে পারে না। বাংলার সংখ্যালঘুরা মুখ ঘুরিয়েছে দিদির থেকে, বলে তো এই রেজাল্ট হতে পারে না। সবাই না, অধিকাংশ সংখ্যালঘু ভোট এখনো দিদির সাথেই আছে, মোর দেন 85%। 10% তো চেঞ্জ হয়েছে, কংগ্রেস সিপিএম এ গেছে, তৃণমূল থেকে কংগ্রেস সিপিএম এ তো গেছে, নইলে কংগ্রেস যেতে কি করে, সিপিএম যেতে কি করে? ওই যে দুটো জায়গা থেকে জিতেছে সেখানে প্রায় 85% সংখ্যালঘু ভোট, তাই তো তৃণমূলের জেতার কথা। তো এই যে মাইক্রো ম্যানেজমেন্ট আর এই রিপোর্ট যেত কিন্তু দিদির কাছে, কিন্তু যখনই এই রিপোর্টগুলো ভায়া আইপ্যাক যাওয়া শুরু করলো, আর দিদির কাছে যেত না। আইপ্যাকে যে ছেলেগুলো কাজ করতো না, ওই বাচ্চা ছেলেপুলেগুলোর কে যখন চাকরি থেকে বার করে দিল, ওরা যখন দোকান বন্ধ করে চলে গেল, যখন ইডি কেসটাকে বিজেপি চাপ দিল, দোকান বন্ধ করে পালিয়ে গেল, ওরা তো একদিনে চাকরি হারা হয়ে গেল, ওদের জীবন জীবিকা চলে গেল। তারা, আমি আবার নাম করছে, তারা আমায় ফোন করে বলছে দাদা ইডি চাপের পরে কি হতো জানো আইপ্যাকে? আমরা কি হতো বলছে, ধরো রাসবিহারী বিধানসভা আমরা সার্ভে করে দেখছি -10,000, তৃণমূল 10,000 ভোটে হারছে, আমরা সেই রিপোর্ট দিয়েছি,
কিন্তু যখন প্রতীক জ্যান বা ওই অর্জুনের তরফ থেকে ওই রিপোর্টটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে জমা পড়ছে, তখন ওখানে দেখা হচ্ছে +20,000। মানে রাস্তার মাঝে দাঁড় করিয়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে টুপি পরিয়ে দিয়ে আইপ্যাক পালিয়ে গেল, দায়িত্ব নিয়ে হারিয়ে গেল। কিন্তু এর দায় দিদি অভিষেক দেখে নিতে হবে যে তারা তাদের দল কেন অন্ধের মতো ওদের হাতে ছেড়ে দিয়েছিল। তারা তো বেসরকারি সংস্থা, টাকা কামাতে এসছে, আজকে সেই জন্য দলের এই অবস্থা। রিজু, তুমি একটা কথা বললে না যে লোকে মমতা ব্যানার্জির জন্যে ভোটটা দিত তৃণমূল কংগ্রেসকে। আমিও ওনাদের মধ্যে একজন ছিলাম। আমরা দিল্লিতে থাকতাম, এটা আমি প্রচুর বার বলেছি আমার শোতে। আমার মা আমাদের কানমোলা দিয়ে, আমরা সব তখন চাকরি করতাম, খুব বড় চাকরি করতাম, কানমোলা দিয়ে মা বললো নো, চলো ভোট দিতে হবে। ফুল ফেয়ারে টিকিট কেটে আমরা, ভাবতে পারো মানে প্রায় 18,000 এরকম সব টিকিটের প্রাইস, আমরা ভোট দিতে 2 দিনের জন্য এলাম। ভোটটা দিলাম, পরের দিনটা থাকলাম, তারপরের দিন যদি কিছু গন্ডগোল টন্ডগোল পরের দিন চলে গেলাম। কিন্তু আমি কোনোদিন যদি দিদির বিপক্ষে বসে এরকম ইন্টারভিউ করতে পারি, আমি খালি ওনাকে একটাই প্রশ্ন করব, আপনি অভয়ার মাকে গিয়ে 10 লাখ দিচ্ছেন, রাইট? আপনি এই সুজেটকে বলে দিচ্ছেন যে এই সম্প্রদায়ের মেয়েরা তো এরমই করে, এটা একটা সাজানো ঘটনা। কামধুনিতে আপনি গিয়ে বলছেন ভুলে যাও, পাস্টে যা হয়েছে ভুলে যাও। সন্দেশখালি, আপনাকে যখন আমরা এত মানে মন থেকে ভোটটা দিয়েছিলাম, হ্যাঁ ডেফিনেটলি আমরা সিপিএমকে দূর করতে চেয়েছিলাম, সবাই অ্যান্টি ইনকাম্বেন্সি সব, বাট মহিলা বলে তো দিয়েছিলাম। মহিলা বলে তো অন্তত আমি, মানে মাই মাদার ওয়াজ এবল টু কনভিন্স মি। আমি তো তার আগে ভোট দিতামই না, আমরা আসতামই না ভোট দিতে, জানো। এবং আমরা পরে বুঝলাম যে আমরা যে এই 3 জন আসতাম না ভোট দিতে, আমাদের ভোট কিন্তু পড়তো প্রতি বছর, সেটাই। সো আমার মনটা ভেঙে গেল যে আপনি একটা মহিলা হয়ে কি করে অন্য মেয়েদের প্রতি আপনার কোনো সহানুভূতি, কোনো সেন্সিটিভিটি, মানে ইউ ডোন্ট হ্যাভ দি বেসিক হিউম্যানিটি। ফেমিনিজম তো ইটস নট জাস্ট আ উইমেন্স রাইটস মুভমেন্ট, ইটস এ হিউম্যান রাইটস মুভমেন্ট, রাইট? সো আমার মনটা এইভাবে ভেঙে গেল। এবার ইউ কাম ফ্রম আ ফ্যামিলি অফ ডক্টর্স, হাউ ডিড ইউ ফিল যখন অভয়াকাণ্ড হচ্ছিল আর তোমাকে পার্টির নির্দেশে এই ঢপের চপগুলো ন্যাশনাল চ্যানেলে দেখো, দিচ্ছিল? যখন অভয়াকাণ্ড হলো না, মাই মাম, মাই ওয়াইফ, দে ওয়্যার অন দ্য স্ট্রিটস, রোডস, দে ওয়্যার অন দ্য স্ট্রিটস। অভয়াকাণ্ডটা হচ্ছে সলতেতে আগুনটা ধরানো হয়েছে। অভয়ের জন্য সারা বাংলার রাস্তায় নেমে যায়নি, বহু অভয়ের জন্য ক্ষোভ জমে জমে সলতেটা ধরানো হয়েছে। তারপরে যেটা হয়েছিল সেটা পুরোটাই পলিটিক্যাল, গদিচ্যুত করতে হবে হোয়াটএভার। বাট একটা সমাজে একটা ডাক্তার তার চাকরির জায়গায় ধর্ষণ হবে, খুন হবে, এটা তো কোনো সভ্য সমাজ হতে পারে না। আমি 2 দিন টিভিতে গেছিলাম, and it is on record, and I defended my party. আমি অভয়াকে অপমান করিনি, আমি বলেছি দেখো ব্যবস্থা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে, যেটা আমার পার্টির লাইন ছিল। তারপরে আমি পার্টিকে বলেছিলাম যে আমি না এর বাইরে যেতে পারবো না, মানে মনুষ্যত্ব বোধ আছে, আমরা তো মানুষের বাচ্চা আফটার অল। তখন বলেছো তাহলে তুমি একটু সাইড হয়ে যাও, অন্য কেউ যাবে। and I was benched. যারা ডিফেন্ড করতে পেরেছে তারা ডিফেন্ড করেছে। আমি তো 22শে জুলাই যখন পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে, তখন ঘন্টাখানেক সঙ্গে সুমনে ছিলাম। সো আই হ্যাভ ডিফেন্ডেড দ্য ইনডিফেন্সিবল ফর মাই পার্টি বিকজ দ্যাট ওয়াজ মাই রাজধর্ম। I was the national spokesperson of the party, that was my job to do, যতটা কনসাসে হয়। কিন্তু তারপরে এরকম অনেক দেখেছি যে ভালো কথা পার্টির, আমি তো, তুমি যদি দেখো দিদি 4 তারিখ পরিবর্তন হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, আমি একটা কথা কেউ যদি বলে দেয়, আমি মিডিয়াকে বলেছি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। 10 তারিখ আমাকে মিডিয়া যখন শোকজ হলো, আরো যে 6 জন কে শোকজ করলো, তারা শোকজ লেটার মিডিয়াকে দিয়ে দিয়েছে। কোনো বাংলা কোনো ন্যাশনাল মিডিয়া আমার শোকজ লেটার দেখাতে পারবে না, কেউ আমার রিপ্লাই দেখাতে পারবে না, কেউ আমার সাসপেনশন লেটারও দেখাতে পারবে না। আই হ্যাভ নট গিভেন ইট টু দ্য মিডিয়া। আই সেড না, আমি একটা প্রিন্সিপাল ফলো করি। যখন আমাকে সাসপেন্ড করে দিল, তারপরে আফটার 9th আই স্টার্টেড ওপেনিং মাই মাউথ। তার আগে আমি কিন্তু একটা কথাও দলের বিরুদ্ধে বলিনি। কিন্তু আজকের দিনে রাগে হতে পারে, ক্ষোভে হতে পারে, আমি ব্যক্তি আক্রমণ করছি না মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে, বাট যে দলটা 215 থেকে 80-তে এসছে, সেই দলের পেছনে 1% হলেও তো আমার অবদান আছে, 0.1% হলেও তো অবদান আছে। সেই দলটার এই ভরাডুবি কেন হয়েছে সেটা নিয়ে আত্মসমালোচনা করলে আমি গাদ্দার, বেঈমান, গিরিগিটি তোলা, দোগলা আর পাল্টিবাজ, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আজকে এই টলিপাড়ার
আমি তো দেখলাম এমপি মিটিং এ দেবও যায়নি, কোয়েলও যায়নি, বাবুল কেউ সুপ্রিয় যায়নি। যায়নি, এমএলএ মিটিং এ সায়ন্তিকা যায়নি, রাজ চক্রবর্তী যায়নি, আমি তো নাম করে বলছি তারা যায়নি। তো অনেকেই তো যাচ্ছে না। রাজ চক্রবর্তী তো থাইল্যান্ডে ছবি দিচ্ছে, হতেই পারে ও অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, কারণ ও তো ওপেন বলে দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দিলাম, তো যেতেই পারে। ছেড়ে দিয়েছে, জানি না, ও তো এখনো এমপি আছে, ছাড়বে কি বাট করে? মানে বলেছে না যে আমি এবার সিনেমাই করব। সে এখন তো রচনা দিয়েও শুনলাম কোথাও একটা কিছু বলছে, বাট রচনা ব্যানার্জি, দীপক অধিকারী, তাদের অ্যাজ এন এমপি তাদের টার্মটা বাকি আছে, সেটা তো তাদের কমপ্লিট করতে হবে, নইলে তাদের এমপি পোস্ট থেকে রেজিগনেশন দিতে হবে। আমার মনে হয় না তারা সেটা করেছে অ্যাজ ফার এজ আই নো। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব দোষ রিজু দত্তের, যেহেতু রিজু দত্ত সেই কথাগুলো বলছে যেগুলো গায়ে লাগছে, আর ফেসবুকিয়া তৃণমূলীদের লেলিয়ে দেওয়া হয়েছে রিজু দত্তকে গালাগাল দেওয়ার জন্য, তাতে তো রিজু দত্তকে শেষ করতে পারবে না। আমি তো রেকমেন্ডেশনে এই জায়গায় যাইনি দিদি, আমাকে শেষ করবে কি করে? আমি তো আমার যোগ্যতা এই জায়গায় পৌঁছেছি। এইসবের ইম্প্যাক্ট তোমার মা, তোমার বাবা, আই এম অ্যাজিউমিং দে আর এজেড পিপল। মাই মাদার ইজ 72। ইয়া, তো মোটামুটি আমার মায়ের বয়সী, 2 বছর ছোট। হাউ ইজ ইট ইম্প্যাক্টিং দেম? তুমি কোথাও গেলে এই যে সব জায়গায় চোর চোর বলে, মানে তোমাকে কাদা ছেটায়নি, বাট রাজ চক্রবর্তী যেরকম কাদা ছুঁড়ে মেরেছে, সব জায়গায় হচ্ছে। আমি এখনো কোনো ওপেন পাবলিক স্পেসে যাইনি মান সম্মানের ভয়, বাট আমাকে এখনো অবধি ওই ফেসবুক ছাড়া ওপেন কোথাও রাস্তায় যারাই দেখেছে বা যাই হয়েছে, বিজেপির ছেলেপুলেরা এসে বলছে ঠিক বলছো দাদা একদম, তৃণমূলের কিছু ছেলেরা যারা বুঝতে পারছে যে আমি তাদের কথা বলছি তারাও বলছে ঠিক বলছে। আমাকে কিন্তু এখনো রাস্তায় আমি চোর চোর এইসব শুনিনি। যারা শুনছে তারা সেরকম কাজ করেছে বলে শুনছে। আমার বাড়িতে তো ইডি রেড হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না তো, তাহলে আমি এখানে কি করে আছি? তো যারা অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, যারা ক্ষমতায় থাকার সময় ক্ষমতার অপব্যবহার করেছে তাদের আজকে শুনতে হবে। যারা ক্ষমতায় থাকার সময় লোকের গায়ে হাত দিয়েছে তারা এখন চত্থাপ্পড় খাবে। এটা তো দুনিয়ার নিয়ম, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে মেনে নিতে হবে এবং দেখতে হবে কিভাবে যদি এই পার্টিটা ঘুরে দাঁড়াতে পারে বা আগে তো ঘুরে দাঁড়ানো দূরের কথা, এখন তো আগে সাস্টেন সার্ভাইভাল মোড। কিন্তু এই যে কর্মীরা যারা মার খেলো, তারপরে ঘর ছাড়া হলো এবং পরবর্তীকালে বিজেপির নেতাদের সাথে কথা বলে বা বিজেপির নেতাদের দান দক্ষিণায় বা বিজেপির নেতাদের পা ধরে তারা ঘরে ফিরেছে, বিজেপির নেতারা গিয়ে পার্টি অফিস ফেরত দিয়েছে, তো কর্মীরা আর এখন নেতৃত্বকে মানবে কেন? তারা তো নিজেদের মানে দে হ্যাভ ফেন্ডেড ফর দেমসেলভস, নিজেরা নিজেদের রক্ষা করেছে, নিজেরা নিজেদের। যেমন আমি আমার পরিবারকে রক্ষা করেছি, আমি নিজেকে বাঁচিয়েছি, আর আমার পরিবারকে রক্ষা করার জন্য যা করার আমি করেছি, আগামী দিনেও করব। সেটা রাজনীতি কারোর গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই। আমার প্রথম রেসপন্সিবিলিটি ইজ দ্য সিকিউরিটি অফ মাই ফ্যামিলি। তো দ্যাট ইজ ইট। তো তাহলে আমি যদি নিজেরটাই সব করি, তাহলে ভাই তোমার জন্য লড়বো কেন? তোমার জন্য মার খেতে যাবো কেন? আজকে তুমি ধরো আমি তোমার হয়ে চাকরি করি, আমার একটা বিরাট অসুবিধা হলো, তুমি যদি হাসপাতালে আমার টাকাটা দিয়ে বলো তোর মাইনের থেকে মাসে মাসে কেটে নেবো, আমি সারা জীবন তোমার কথা শুনবো। কিন্তু আমার বাড়িতে একটা মেডিকেল ইস্যু হলো, তুমি বললে না না ওইসব দিতে পারবো না, অ্যাডভান্সও দিতে পারবো না, নাহলে অন্য চাকরিতে যা, আমি আর তোমার কাছে ফিরে আসবো? তো আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য যা করার তাই করেছি, উল্টে তুমি আমার ফোন দাওনি, হোয়াটসঅ্যাপ করোনি, আর আমাকে দল থেকে সাসপেন্ড করে দিয়েছো। আগামী দিনে রিজু দত্তকে সামলাও। যদি কলটা আসে, কোন কলটা আসে? ফ্রম দিদি বা অভিষেক, তাহলে তোমার পডকাস্টে আজকে প্রথমবার একটা কথা বলি, যদি কোনো ম্যাজিকে তৃণমূল কংগ্রেস আমার সাসপেনশনটা রিভোক করে নেয়, এবং যদি কোনো ম্যাজিকে অভিষেক ব্যানার্জির তো মাউন্ট এভারেস্ট সমান ইগো, উনি যদি আমায় ব্যক্তিগত ফোন করে, আমি তাও তোমার ক্যামেরার সামনে বলছি আমি তৃণমূল কংগ্রেস করব না, আমি তৃণমূল কংগ্রেস আর করব না। আমি হাঁড়ি চড়িয়ে দল করিনি, আমি হাঁড়ি চড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি, আমি আবেগে তৃণমূল কংগ্রেস করেছি। ভগবদ গীতা একটা কথা আছে জানো তো দিদি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে अगर सब कुछ दांव पे लग जाए पार्थ, अगर सब कुछ दांव पे लग जाए पार्थ, अपमान का बदला कभी समझौता नहीं हो सकता। অপমানের বদলা কখনো কম্প্রোমাইজ হতে পারে না। আমাকে তুমি কান মুলে দিতে পারতে, একটা চড় মেরে দিতে পারতে, আমি মেনে নিতাম। তুমি যেভাবে আমায় অপমান করেছো, আমার 13 বছরে, তুমি জানো আমার ওই সাসপেনশন সার্টিফিকেটটা আমি বাঁধাতে দিয়েছি, ওটা আমি বেডরুমে আমার বিছনার উল্টো দিকে যে টিভি তার ওপরে লাগাবো,
যাতে রোজ সকালে উঠে দেখতে পারি যে 13 বছরে নিজের আবেগ দিয়ে দল করে আমার পুরস্কারটা কি, যাতে এই ভুলটা আমি আগামী দিনে না করি। অভয়া কেসে ফেরত আসছি, এখন অনেক তথ্য সামনে আসছে, 3জন IPS কে সাসপেন্ড করা হচ্ছে এবং দ্য মাদার হ্যাজ অলসো ফাইলড আ কেস। কালকের ইন্টারভিউ শুনছিলাম রিপাবলিক বাংলায়, সেখানে একজন ডাক্তার ওনাদের ফ্যামিলির সাথে ক্লোজ বলছিলেন যে অভয়ার মৃতদেহ মানে ওখানে ওনাদের বাড়িতে রাখা হয়েছে এবং দ্য পুলিশ কমিশনার কামস অ্যান্ড ট্রাইজ টু গিভ মানি টু দ্য ফাদার। What do you know about the Abhaya case from being so close to দেখো, the Supremo? আমরা অভয়া কেসটার ব্যাপারে যেটা জানি সেটা হচ্ছে আমরা তো স্পটে কোনোদিন যাইনি। আমরা মুখপাত্র হিসেবে যেটা পেতাম সেটা হচ্ছে পার্টি লাইন। পুলিশ তো আমাদের সাথে কথা বলতো না, পুলিশ শাসক দলের সাথে কথা বলতো। সেখানে আমরা কেউ না, আমি আবারও বলছি চাকর বাকর পোছাওয়ালা কথা হতো। মালিক দুজনই এই দলে, তো তাদের সাথে সেই সময়ের এই বিনীত গোয়েল টোয়েল যারা সাসপেন্ড হয় তাদের কথা হতো। এবার তদন্তে যা বেরোবে, কিন্তু সেই সময় এটাও ঠিক প্রচুর গুজব রটানো হয়েছিল টিআরপির জন্য। এই যে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, পা মুচকে ভেঙে দিয়েছে, হাত পা ভাঙা হয়ে গেছে, তার সাথে পোস্টমর্টমের কোনো সম্পর্কই নেই, ভুল একটা তথ্য। আমি সোমা বলছি বলে একটা ফোন কল ভাইরাল হয়ে গেল। আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি দিদি, একমাত্র যদি আমার কারুর জন্য কষ্ট হয় সেটা হচ্ছে অভয়া মেয়েটার জন্য, ওই হতভাগা মেয়েটার জন্য। এছাড়া আজকে ধরো ওনার মা বাবা অভয়ার জাস্টিসের জন্য লড়াই করে বিজেপি তাদের সেই সংগ্রামকে মান্যতা দিয়েছে এবং তিনি বিধায়ক হয়েছেন, কিন্তু আজকে উনি বিধায়ক আফটার অল। নানদালেস সেই অভয়া, সেই মেয়েটার লাশের ওপর দাঁড়িয়ে তার কলেজের তার ক্লাসমেটরা 4.5 কোটি টাকা তুলেছে একটা এনজিওর মাধ্যমে। এটা তো ফ্যাক্ট, বাস্তব, এটা তো প্রমাণিত, তারাই হিসেব দিয়েছে 4.5 কোটি টাকা। অভয়া কাণ্ড যখন হচ্ছে সেই সময় বহু ইউটিউবার, বহু পডকাস্টাররা তাদের সাবস্ক্রাইবার বাড়িয়েছে, ইউটিউব থেকে টাকা পেয়েছে। অভয়া যখন হচ্ছে সেই সময় যত বাংলার ন্যাশনাল চ্যানেল, যত বাংলার বড় চ্যানেল, তারা তাদের কর্মীদের অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, তাদের টিআরপি বাড়িয়েছে। যখন অভয়া হচ্ছে সেই মেয়েটার লাশের ওপর দাঁড়িয়ে বহু সিনেমার অভিনেতা অভিনেত্রীরা রাস্তায় গিয়ে মিছিল করে ছবি তুলে তাদের সিনেমার প্রমোশন করেছে। অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমা শাড়ির দোকানও ইনগরেট করেছে। সবাই কিন্তু অভয়াকে বিক্রি করে ফায়দা তুলেছে, এটা কিন্তু বাস্তব। এবং অভয়াকে শিখণ্ডী করে বাম অতিবামরাও মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করে বাংলার দখল নেওয়ার চেষ্টা করেছে। বিজেপিও তার মধ্যে ঢুকেছিল, কিন্তু বিজেপি হাইজ্যাক করতে পারেনি, পুরোটাই অতিবামের কবলে চলে গেছিল। অভয়াকে যেভাবে মার্কেট করা হয়েছে, আমার কষ্ট লাগে শুধু ওই মেয়েটার জন্য। ওই মেয়েটার কোনো দোষ ছিল না, একটা অত্যন্ত গরিব ঘরের মেয়ে যে পড়াশুনো করে এই কঠিন জয়েন্ট এন্ট্রান্স পাস করে 36 ঘন্টা ডিউটি করছিল ইন্টার্ন হিসেবে। ওর জন্য আমার শুধু কষ্ট হয়। বাকি ওই অভয়ার জন্য কিন্তু ইন হাইন্ডসাইট তুমি যদি দেখো, অনেকে হয়তো আমাকে গালমন্দ করবেন, সবাই ফায়দায় আছে। ইউটিউবার থেকে সিনেমা অভিনেতা অভিনেত্রীর থেকে টিভির বড় বড় চ্যানেলের সঞ্চালক থেকে রিপোর্টার থেকে অ্যাক্ট্রেস মডেল, সবাই তার যে বন্ধুরা, এই যে বড় বড় ডাক্তারবাবুরা যারা কি দ্রোহ করছে, মঞ্চ করছে, এই করছে ওই করছে, অনশন করছে, তারাও তো কিউআর কোডে টাকা তুলেছে, তাদেরও তো অ্যাকাউন্টে 4.5 কোটি টাকা ঢুকেছে। যে হিসেব তারা দিয়েছে, সেই 4.5 কোটি টাকা এখন কোথায় দিদি? তখন তো সাধারণ তোমাদের মতো মানুষরা, যখন ওরা ধর্ণা দিচ্ছিল স্বাস্থ্য ভবনের সামনে, কিউআর কোডে টাকা দিয়ে এসছো, গাড়িতে করে ডিকিতে করে গিয়ে ফুটি দিয়ে এসছো, খাবার দিয়ে এসছো। কেন? কারণ তোমরাও জাস্টিস চেয়েছিলে। সবাই কি জাস্টিস চেয়েছে? না সবাই ওই হতভাগা মেয়ের লাশের ওপর দাঁড়িয়ে তাদের নিজের আখের গুছিয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি রাখলাম মানুষের কাছে। গালাগাল আমাকে দিতেই পারেন, একবার ভেবে দেখবেন, এইটুকুই বলতে চাইলাম আমি। সো হোয়াটস নেক্সট রিজু দত্ত? আজকের দিনে কেউ আমাকে বলছে সাসপেন্ডেড তৃণমূল নেতা, কেউ বলছে এক্স স্পোকসপারসন তৃণমূল, ফর্মার। আমার মনে হয় এখন রিজু দত্তের ডেজিগনেশন, অফিসিয়াল ডেজিগনেশন বাংলার ভূমিপুত্র, এর বাইরে আর কিচ্ছু নেই। একটা ছোট চাকরি করছি, সেই চাকরিটা বিজেপি কেড়ে নেয়নি, তারা সেই উদারতা দেখিয়েছে, চাকরি বাকরি করছি। তুমি তো ইউ আর আ গভর্নমেন্ট সার্ভেন্ট, রাইট? I'm a government servant. I'm a class 1 gazetted officer of the government. তাহলে সেই চাকরিটাই করছি।
পরিবারকে সময় দিতে পারিনি 3 বছর, কোথাও ঘুরতে যাইনি, বউকে নিয়ে ভাবছি একটু পাহাড় টাহাড়ে ঘুরতে যাব। আগামী মিনিমাম আমি তোমার ক্যামেরার সামনে বলছি, আগামী মিনিমাম 6 থেকে 7 মাস আমি নিজের মতো থাকবো। তোমাদের মতো লোকেরা যদি পডকাস্টে ডাকে যাব, বড় বড় চ্যানেলরা ডাকলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যাব, না গেলে আমার ব্যক্তি মতামত যেগুলো ইস্যু ভিত্তিক গঠনমূলক সমালোচনা, সেটা আমি আমার ফেসবুকে করব। আমার ফেসবুক ইনস্টা কিছুই মানিটাইজ না, আমি নিজের বক্তব্য নিজে রাখবো, কেউ শুনলে শুনবে, না শুনলে না শুনবে, এইভাবে চালাবো। কিন্তু আমি রাজনীতির ছেলে, আমি আমার জীবন রাজনীতিকে দিয়েছি, রাজনীতি আমি ছাড়বো না। তৃণমূল কংগ্রেসে আমি ফেরত যাব না। কে আমায় নেবে কে আমায় নেবে না আমি জানি না, কিন্তু যেহেতু আমার পরিবার আমার সাথে সাফার করেছে, তাদের কেউ যদি অফার করে তাদের সাথে বসে আমি সিদ্ধান্ত নেব। রাজনীতির ছেলে, রাজনীতি করব, নাটক শেষ হওয়া অবধি আমি স্টেজ ছাড়ছি না। নিজের পার্টি তৃণমূলে যাওয়ার আর প্রশ্ন না, নিজের পার্টি সে যোগ্যতা আমার নেই। আর আজকের দিনে রাজনীতি করতে গেলে প্রচুর টাকা লাগে, সে টাকা আমার কাছে নেই। যে টাকা বিজয়ের কাছে আছে বা যে টাকা প্রশান্ত কিশোরের কাছে আছে, সে টাকা ঋজু দত্তের কাছে নেই। এ সম্ভব না, অনেক টাকা লাগে। একটা নতুন পার্টি করে, মিটিং প্রোগ্রাম করে, নিজের অস্তিত্ব তৈরি করতে, সোশ্যাল মিডিয়া সবকিছু করে, পিআর কোম্পানি আইপ্যাকের মতো কিছু লোককে ভাড়া মানে 500 কোটি টাকার প্রজেক্ট, 50 লাখ টাকা বা কোনোদিন একসাথে দেখিনি 500 কোটি টাকা। সো দ্যাট ইজ আ ফার ফেচ ড্রিম, বাট আই এম আ পলিটিক্যাল পার্সন। আমার যোগ্যতায় আমি যা কাজ করেছি, আমার বিশ্বাস ভারতবর্ষের যে অন্যান্য দল আছে তাদের কাছে কাজের নিরিখে হয়তো আমার একটা জায়গা হবে আগামী দিনে, কাজের ভিত্তিতে। আর তো কিছু আমার দেওয়ার ক্ষমতা নেই। তারা যদি সুযোগ দেয় কাজ করার, অবশ্যই কাজ করব। যেভাবে তৃণমূলের হয়ে বুক চিতিয়ে প্রাণপাত করে দল করেছি, যেখানে থাকবো সেখানেও সেটা করব। আর তৃণমূল কংগ্রেসের সাথে আগামী দিনে রাজনীতির ময়দানে দেখা হবে, এটা কথা দিলাম। What's the first thing you would tell Mamata Banerjee if you ever met her? বললাম, দিদি, আপনার কাছে খবর আসছিল, আপনি খবর পাচ্ছিলেন, আপনার অনেক কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে এই দিনটা দেখতে হতো না। And Abhishek boss? দাদা হও। দাদা যখন ছিলে আমরা তোমার জন্য বুকে গুলি খেয়ে নিতাম। বস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আবার দাদা হও, কিছু লোকে হয়তো ফিরে আসবে। বড় কথা, আজকে অনেক গভীর আলোচনা হলো এমন একটা পার্টিকে নিয়ে যেটা আমাদের এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে যে মানুষকে ক্ষুব্ধ করে একটা মেয়েকে এবং তার পরিবারকে টাকা দিয়ে কিনে নেয়ার যে একটা ইচ্ছে, যে চুপ করিয়ে দেয়া টাকা দিয়ে, মানুষের বিবেক এখনো কিন্তু কমপ্লিটলি মরেনি। আমি এটা অনেক সময় সিনেমা রিলেটেড আলোচনার শেষে বলি যে তুমি দেখো অনেক বড় বড় প্রডিউসাররা বলে দেয় যে এখানে বেঙ্গল ডাজন্ট হ্যাভ অ্যান অডিয়েন্স। আই অলওয়েজ ডিসএগ্রি, বিকজ আমার মনে হয় অডিয়েন্সের রুচিটা তো আমরা বানাচ্ছি। তুমি যদি রোজ তোমার বাড়ির পোষ্যকে একরকম খাবার দাও, সে ওই খাবারেই ইউজ টু হয়ে যাবে। এবার তুমি যদি খাবারটা চেঞ্জ করো, তার পেট খারাপ হবে, সে নিতে পারবে, সে তোমার নিজের বেবিও হোক, সেম থিং। I think that's what's happened to this state. I firmly believe that 34 years of communist rule completely broke our economic backbone. Absolutely. The rampant labor militancy, the industries wanting to wean their way out of Bengal because of this union baji. এবং কোথাও না এই কাজ না করা টেন্ডেন্সি, চুরি করা, মিথ্যে কথা বলা, লোককে উল্লু বানানো, মেয়েদের ডিসরেসপেক্ট করা, কোথাও না এটা আমার মনে হয় স্যাডলি আমাদের ডিএনএ হয়ে গেছে। বিকজ কি হয় না, দেখো তুমি, এটা আমি জানি না, আমরা এডুকেশন বলে একটা সাবজেক্ট পড়েছিলাম, ওখানে একটা হেরিডিট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা সাইকোলজির একটা এক্সপেরিমেন্ট, যে এনভায়রনমেন্ট যেরকমই হোক না কেন মানুষকে পাল্টে দিতে পারে। তুমি যদি দুটো টুইনকেই দুটো ডিফারেন্ট জায়গায় রাখো, তো আমাদের এনভায়রনমেন্টটা কি?
আমাদের এনভায়রনমেন্ট হয়ে গেছে তোলাবাজ। আজকে যোধপুর পার্ক, আমি যেখানে থাকি সেখানে পেভমেন্টে হাঁটা যায় না, এক রোলের দোকান, লটারির দোকান। তুমি দেখবে কলকাতায় এখন লটারির দোকান গাদা গাদা, ওখানে রুমাল বিক্রি করছে, ভাতের দোকান। তুমি ওদের সাথে গিয়ে কথা বলো, মানে অফকোর্স ক্যামেরা না নিয়ে মানুষের মতন 1-to-1 কথা বলো, সব বলবে যে দে আর পেইং দ্য লোকাল এই দাদাকে দাদাস, ওই দাদাকে টাকা এই দিয়ে। দাদাকে ওই দাদাকে টাকা দিয়ে। এবং এত অভাব এই স্টেটে, যে কোনো জায়গায়। এই যে মানে কত আমরা শুনছিলাম যে এসআইআর ভয়েতে সব সার্ভেন্টরা বিভিন্ন জায়গার মেডসরা, এনসিআর, দিল্লি, গুড়গাঁও, বম্বে সব কাঁদছে, আমাদের সব মেডরা কত রিল বানাচ্ছে correct. ওই নিয়ে। তার মানে দেখুন অভাবটা কোন স্তরে পৌঁছে গেছে। আমি এই যে নতুন সরকার তৈরি হয়েছে, সেই নতুন সরকারকে আমি একটা তোমার এই পডকাস্ট যেটা সবাই দেখে তার মধ্যে দিয়ে আমি আবেদন করতে চাই যে দ্য ফার্স্ট থিং দ্যাট নিডস টু বি ডান ইজ ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য আইডিয়া অফ বেঙ্গল। আই এগ্রি। এই যে বেঙ্গলের একটা আইডিয়া হয়ে গেছে, এখানে ব্যবসা হয় না, এখানে ইন্ডাস্ট্রি আসে না, এখানে আনপ্রফেশনাল, এখানে কেউ কাজ করতে চায় না। বম্বেতে তুমি জানো সকালে অফিসে কাজ করছে, রাত্রে অটো চালায়। এখানে এই লোক, দিস নিডস টু চেঞ্জ। ফার্স্ট বেঙ্গল হ্যাজ টু বি দ্য হাব অফ ইনভেস্টমেন্ট। আমি নতুন সরকারকে বলবো আগে সেটা করুন। দ্বিতীয়, আইডিয়া অফ বেঙ্গলকে চেঞ্জ করতে হবে। আর আইডিয়া অফ বেঙ্গলকে চেঞ্জ করার জন্য যারা বাংলার নামকে কলুষিত করেছে তাদেরকে সমাজ থেকে সরাতে হবে। প্রথম 7 দিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির সরকার যে ব্যাটিং করেছে তার জন্য আমি স্যালুট জানাই তাদের। ফাটাফাটি ব্যাটিং। তারা এখন হানিমুন ফেজে আছে। 29-এ তাদের ইলেকশন, 2029-এ। আমি শিওর তারা দুর্ধর্ষ কাজ করবেন বাংলার জন্য। বাংলার মানুষ বুক ভরা আশা নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে যে তারা কি করে। বাংলার মানুষ শান্তি চাইছে, বাংলার মানুষ উন্নয়ন চাইছে, বাংলার মানুষ চাইছে বাংলা যেন বম্বে, দিল্লির মতো একটা হাবে পরিণত হয়। আজকে বম্বের যে কোনো মানুষের ইনকাম কত আর বাংলার ইনকাম কত, পুরোটা বদলাতে হবে। পুরো খোল নলচে সব বদলাতে হবে। বাংলাকে নতুন রূপে তৈরি করতে হবে। আর তার জন্য বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে শ্রমিক বাবু বা শুভেন্দু বাবু বা বিজেপিকে ধরবো না, তারা কেউ হ্যারি পটার নয়। সময়টাও তাদের দিতে হবে। তারা যেভাবে শুরু করেছে ঠিক পথে শুরু করেছে, বাট এটা কন্টিনিউ করতে হবে, কারণ এটা একদিনের কাজ নয়। এটা করতে অনেকটা সময় লাগে, অনেক বছর সময় লাগে। আর সেই সময়টা আমাদেরও তাদের দিতে হবে। একদিনে এটা হবে না। বাট এই যে দাদা দিদি কালচার, দিস হ্যাজ টু এন্ড। আজকে তোমার ফ্ল্যাটে তুমি রেনোভেশন করবে, অন্য লোকে তার মধ্যে নাক গলাবে কেন? কেন এই জায়গাটা, এই কেন, এই জায়গাটার উত্তরটা বার করতে হবে। আর সেটা করে মানুষকে দেখাতে হবে। না হলে একটা জিনিস কিন্তু বিজেপিকেও মাথায় রাখতে হবে, এই মানুষ কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকেও হারিয়ে দিয়েছে, এই মানুষ মমতা ব্যানার্জিকেও হারিয়ে দিয়েছে। যদি তারা বাংলার মানুষের আশা ভরসা যেটা মনে নিয়ে তারা পরিবর্তন ঘটিয়েছে সেটা যদি পূর্ণ না হয়, মানুষ কিন্তু আবার তাদেরও সরিয়ে দেবে। সো এখন ব্যাটিং ইজ ফ্যান্টাস্টিক। নতুন সরকার দুর্ধর্ষ কাজ করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্ধর্ষ ব্যাটিং করছে, 6-এর পর 6 মারছে, আর শ্রমিক ভট্টাচার্য আউটস্ট্যান্ডিং। এটা যদি বজায় থাকে তাহলে আমার মনে হয় বাংলায় এর থেকে ভালো কিছু হয় না। কারণ দিদি, আমি আর তুমি অ্যাজ রেসিডেন্টস অফ বেঙ্গল, কোথাও একটা বাঙালি কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে। বাঙালিরা কিন্তু এখন আর পে মাস্টার্স নয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না, একদম বাঙালি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে। বাংলার মালিক কিন্তু বাঙালি, আর সেই জায়গায় বাংলাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাংলার ছেলেরা, বাঙালিরা ব্যবসা করবে, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমি গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা বলছি না, মানে আমি অতটা অ্যাগ্রেসিভ হচ্ছি না। ইভেন দো আই নো গর্গ ভেরি ওয়েল, আমার সাথে খুব ভালো সম্পর্ক। গর্গর সাথেও যেটা হয়েছে, মানে হয়তো কিছু ভুল করেছে, সেটার আইনি ব্যবস্থা হোক, বাট মানে এত অ্যাগ্রেসিভটা, মানে আই থিঙ্ক ইট ইজ, মানে মশা মারতে কামান দাগা হচ্ছে। তো সেই জায়গায় বাট বাংলা পক্ষ ইজ এ স্ট্রং বাঙালিয়ানা। আমি অতটা স্ট্রং না। আমার মতে বাংলা পরিবর্তন এনেছে, বাঙালি পরিবর্তন এনেছে। বাংলা যেন ভালো থাকে, বাঙালি যেন ভালো থাকে, দ্যাট ইজ হোয়াট নিডস টু বি অ্যাড্রেসড। তার জন্য সকল বাঙালি ইনক্লুডিং মি, আমরা রেডি এই সরকারকে সেই সময়টা দিতে। সময়টা তো দিতেই হবে, তার সাথে সাথে নিজেকেও পাল্টাতে হবে।
আমি অলওয়েজ বলি না, যখন আপনি কারোর দিকে এরকম আঙুল বা রিভলভার তুলে দেন, অন্যর সেই 4টে আঙুল কিন্তু আপনার দিকে পয়েন্ট করছে। কেন আমরা আমাদের আওয়াজ ওঠাইনি, যেটা আজকে রিজু দিদিকে নিয়ে বলছে। আমাদেরও ভাবতে হবে আমরা কেন এই পাড়ার দাদাদের এত ভয় পেয়েছিলাম, আমরা কেন একটা বদমাইশ বিল্ডারের অ্যাগেনস্টে ক্রিমিনাল কেস করিনি, কেন আমরা কনজিউমার কোর্টে কেস করলাম। আই এম আস্কিং মাই সেলফ দিস কোয়েশ্চেন। আমরা কেন জাস্ট কারো স্টারডম আর ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখে তাদের ভোটটা দিয়েছি, when we know that they will never even visit their constituency. They are fine actors or singers, but they are lousy politicians. And একটা কথা আমি খুব ক্লিয়ারলি অন্তত আমার শো, আমার স্পেসে বলতে চাই, a politician is nothing but a public servant. Absolutely. As a citizen of this country, the only Malik is our constitution, is our মাননীয় সুপ্রিম কোর্ট। আমি যেই দুই মালিককে এখনো খুব সম্মান করি। Some Supreme Court judgments make me angry, make me question, but extreme respect for our constitution and the people of this country, the people of this state. People are the ones who have brought সে বিজয়ী হোক আর এখানে শুভেন্দু দাই হোক, we have brought them to power. It's not the other way around. So it is our democratic duty, যেরকম আপনারা গিয়ে এবার মানে বহু সংখ্যক লোক ফেরত এসছেন ভোট দিতে, it is also your duty to hold the government accountable. জাস্ট ভাইরালিটির জন্য রিল দেখে কিছু জার্নালিস্টদের পপুলার করা, আর যারা অ্যাকচুয়ালি দে আর আস্কিং দ্য টাফ কোয়েশ্চেন্স টু পলিটিশিয়ানস উইদাউট এনি ফিয়ার and without any bias. To me, Riju is a guest as respected as any other. He could be calling himself a Leri Kutta or Pochawala or whatever in his own words, but to me, you're a মানে কি বলবো, guest as beloved and respected as any other. But that doesn't mean that আমি ওকে প্রশ্নগুলো করব না। Correct. তো মানুষকেও ডিসার্নিং হতে হবে। এই যে আমরা এ পলিটিক্যাল বলে গাটা কাটিয়ে কেটে পড়ি, এটা তো হবে না। নিজের লিভিং রুমে গ্লেনফিচ নিয়ে বাংলায় কি খারাপ, এই বাজে, এত ভিড়, এই ওই, বাট ভোটের সময় আই নো পিপল হু হ্যাভ নট ভোটেড দিস ইয়ার। I had a massive fight with a friend of mine. I said, why are you not voting? Why are you going out of the country right now? She said, ছাড় তো, আমার একটা ভোটে কি হবে, সব কটা চোর। I said, but then আমরাই তো চোরগুলোকে পাওয়ারে এনেছি, ভোট কর। একটা ভোটের জন্য মানুষ হেরে যায়। She didn't. I know people who haven't বাট voted. একটা কথা বলি, এই যে তুমি বললে এ পলিটিক্যাল, আমি মনে করি বাংলায় নন পলিটিক্যাল কেউ নয়। Nobody can be non-political because তোমার personhood is also political. কারণ বুঝতে এক্স্যাক্টলি, পারলে? মানে যারা ভোট দেয় না আলাদা ব্যাপার, হ্যাঁ। তারা এ পলিটিক্যাল, ওই নাস্তিকদের মতো। আমি কোনো ধর্মই মানি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিন্তু তুমি ক্রিটিসাইজ করছো কেন? তাহলে ক্রিটিসাইজও এটা করবে তো না, তাহলে তাহলে হবে ক্রিটিসাইজও না। হবে না। দুদলে তো হবে না। আর তুমি যদি ভোট দাও, যে দলকেই দাও, তার মানে তুমি সেই দলের নেতৃত্বকে পছন্দ করো এবং সেই দলের মতাদর্শে বিশ্বাস করো। তাহলে তুমি অরাজনৈতিক কি করে হলে? না না, আর এটা তো হতে আরেকটা পারে না। কথা রিজু, যেটা আমি বলবো, and I'm sure you'll agree being an educated person, আমি যখন ভোট দিতে গেলাম, apart from স্বপন দাশগুপ্তা, দেবাশিস কুমার, maybe one more person, I didn't know who are the candidates of this constituency. So we must make it mandatory that all political candidates, newspapers, podcasters, they have to do interviews with these Of people. course. They have to present খালি তাদের কত ইনকাম আছে, সব অর্ধেকগুলোরই তো ক্রিমিনাল রেকর্ড, আবার একজনের রেপ কেসও আছে, সেটা ছাড়ো, কিন্তু তারা কি কাজ করেছে, বিকজ আই শুড নো, লাইক নো ইয়োর ক্যান্ডিডেট, হ্যাঁ, রাইট? একেবারে। আমি তো অনেক সময় এই যে মানুষের নোটা করে দিচ্ছি, কিছুটা ফ্রাস্ট্রেশন, বাট কিছুটা বিকজ ওই কনস্টিটিউয়েন্সিতে কে কি চেনেই না। অ্যান্ড আর একটা কথা রিজু, সিন্স ইউ ওয়ান্ট টু মেক আ পলিটিক্যাল কামব্যাক, দ্য ইউথ হ্যাভ টু বি ইনভলভড ইন পলিটিক্স। আমাদের যেটা পশ্চিমবঙ্গে হয়ে গেছে, আমি হ্যাভ টক টু আ লট অফ ইয়াং পিপল, দে আর লাইক, উই জাস্ট নিড টু গেট আউট অফ হিয়ার। নোবডি ইজ টকিং অফ ঘর ওয়াপসি। Let's make that Of course. a motto. Some people like us, dinosaurs as I call myself, have come back. জানি না কতদিন থাকবো, তবে যতদিন আছি
আমার মা বলতো যে জানিস তো আমার লাস্ট উইশ হলো আমি যেন আমার নিজের জন্মস্থানে ইন দ্য হোম দ্যাট মাই প্যারেন্টস বিল্ট, যেখান থেকে আমি একদিন একটা ব্রাইড হয়ে চলে গেছিলাম, আবার ফেরতও এসছিলাম, বিল্ট মাই লাইফ, রিবিল্ট মাই লাইফ, মে আই ব্রিথ মাই লাস্ট হিয়ার। মানে বলে না একদম। সার্থক জনম একদম। আমার, জন্মেছি এই দেশে, মার জন্যে দেশ ছিল কলকাতা। সেইটা যেন এই ফিলিংটা ইয়াংস্টার্সদের মধ্যে আসুক। এই যে আমরা পলিটিক্যাল লিডার্সদেরও চুজ করছি, খালি তারা 1500 থেকে 3000 ভাতা দেবে বলে তাদের চুজ করবেন না। আই নো ফর আ সার্টেন সেকশন 3000 বা 1500 ইজ আ লট অফ মানি, বাট তাদের ক্যারেক্টার দেখুন, তাদের মানে কার্যকলাপগুলো স্টাডি করুন, পড়াশোনা করার মতন ফলো করুন, যে একে আমি তো ভোট দিলাম, ঠিক আছে, এখন এ কী কাজ করছে, আমার এখানে যে নর্দমায় এই বর্ষাকাল আসবে ক্লিনিং হচ্ছে কিনা, আমি যদি একটা কিছু ইফটিজিং হয়েছে, আমি যদি লোকাল অফিসে যাই, পার্টি অফিসে, তারা আমাকে কিভাবে, উই অলসো মাস্ট বিকাম আ পলিটিক্যাল কনসিয়াস জেন্ট্রি, যেটা Absolutely. এককালে আমরা বাঙালিরা ছিলাম। স্বদেশী যুগে দেখো রিজু, আমরা উই ওয়ার এট দ্য ফরফ্রন্ট অফ দ্য ফ্রিডম এখন মুভমেন্ট। বাঙালি প্রশ্ন করছে না, প্রশ্ন করা শুরু করুন। প্রশ্ন করা শুরু করুন। আমি একটা রিলে বলেছিলাম, শীত দ্বারা সোজা করুন, যদি সোজা করতে না পারছেন যোগা করুন, বাবা রামদেবকে ফলো করুন। একদম। সো অন দ্যাট নোট রিজু, থ্যাংক ইউ। Thank you. Thank you. তুমি হাসি Thank মুখে অনেক টাফ প্রশ্নের উত্তর দিলে। আই এম শিওর ইমোশনালি ইটস বিন আ হার্ড টাইম। আই ক্যান আন্ডারস্ট্যান্ড একজন বৃদ্ধ মা বা বাবা বা একজন ওয়াইফ, তাদের কীরকম অ্যাংজাইটি হয়েছে তোমার সেফটি নিয়ে এবং তোমার ওনাদের নিয়ে। আমি আশা করব দিস ফেজ ইজ ওভার অ্যান্ড উই আর লুকিং অ্যাট আ নিউ বেঙ্গল। অন দ্যাট নোট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট উইকে দেখা হবে। নমস্কার।